সকলকে পেছনে ফেলে কাঁপতে কাঁপতে পাথুরে পথে কড়কড় করে লরি ছুট লাগালো। আর একটু গেলেই বাঁক, গাড়ি চলে যাবে পাহাড়ের দেওয়ালের আড়ালে। ডক্টর দত্তগুপ্তর চেতনা ফিরল। প্রাণের মায়া ছেড়ে গাড়ির পিছু পিছু ছুটতে ছুটতে চিৎকার করলেন, আরে কি? ঘটনার ধাক্কা সামলে সেকেন্ডের মধ্যে মনস্থির করে অর্কও ছুটল। ডক্টর দত্তগুপ্ত সমানে চেঁচাচ্ছেন, কিন্তু গাড়ি থামছে না। যে কোনো মুহূর্তে পাছে পিস্তলের গুলি তার বুক ফুঁড়ে দেয়। অর্ক ছুটে গিয়ে তার শার্ট ধরে টান দিল, বলল, দাঁড়ান স্যার, দাঁড়ান, এই নিন গুলি করুন, ওদিকে গুলি করুন। ডক্টর দত্তগুপ্ত ঘুরে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন। অর্কর হাতে রিভলভার। এই নিন গুলি করুন স্যার, গুলি করুন, চাকায় গুলি করুন স্যার। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহন আপনাদের শোনাবে শ্রী শুভ মানস ঘোষের লেখা সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের দুর্দান্ত রহস্য কাহিনী ভয়ঙ্কর টিকটিকি রহস্য। বিচিত্র ঘরানার বহুমুখী প্রতিভাধর লেখক শুভ মানস ঘোষ অলৌকিক ও থ্রিলার চর্চাতেও বিশেষ কৃতিত্বের দাবিদার। তাঁর স্বাতন্ত্র্য এখানেই যে অলৌকিক সাহিত্যের সঙ্গে সঙ্গে অপরাধ কাহিনীতেও রিজন ও লজিকের এতটুকু বিচ্যুতি লক্ষ্য করা যায় না। লেখকের জন্ম 17 অক্টোবর 1958 হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস করেন হুগলি জেলার ভদ্রকালীতে। প্রথম গল্পগ্রন্থ গল্প অল্প স্বল্প 1988। ছোটদের প্রথম উল্লেখযোগ্য গল্প প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়, খাসনবিশের খাসা যন্তর 1989। আনন্দ পাবলিশার্স প্রকাশিত বন্ধুর বাড়ি লেখককে ঔপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠা দান করে। আজ কাহনে আপনারা যে কাহিনীটি শুনবেন সেটি আমরা নিয়েছি লেখকের ভয়ঙ্কর টিকটিকি রহস্য বইটি থেকে। গল্পটি মূলত কিশোর পাঠ্য হলেও সব বয়সী শ্রোতাদেরই এই কাহিনী ভালো লাগবে আশা করি। শুরু করার আগে দুটো কথা। প্রথমত, সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে শুভ মানস ঘোষের কাহিনী ভয়ঙ্কর টিকটিকি রহস্য। সাহিত্য দীর্ঘজীবী হোক। ভদ্রলোক বললেন, আমার নাম মিলিটারি গড়াই। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের এবারের অ্যাডভেঞ্চারের স্পট রাঁচি। টিমের লিডার প্রফেসর রজত দত্ত ক্লাবের মেম্বার ও হবু মেম্বার অর্ক বিবি বোলারদাকে নিয়ে ট্রেনে করে চলেছে সেখানেই। এই সফরে অর্ক বিবির বাবা মা সঙ্গে নেই। ট্রেনে জানলার ধার সকলেরই পছন্দ, অর্কর একটু বেশিই পছন্দ। জানলা পেলে হুমড়ি খেয়ে পড়ে বাইরে চেয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। তবে দিনের তুলনায় ট্রেনের রাতের জানলা ততটা ইন্টারেস্টিং নয়। মাঝে মধ্যে স্টেশন এলে একটু যা অন্যরকম, স্টেশন ছাড়ালেই বাইরে ঘুটঘুটে অন্ধকার। ট্রেনের আলোয় সঙ্গে চলা চকচকে ছুটন্ত লাইনটুকুই যা দেখা যায়, তাতেও আবার মাথার চলমান ছায়া, বেশ বোরিং। তবে বড়সড় শহরে ঢোকার মুখে একটু ভ্যারাইটি আসে। প্রথমে একটা দুটো আলো, তারপর সার সার আলোর নিশান। লাইনের পাশে পিচ ঢালা রাস্তায় গাড়ি ঘোড়ার চলন্ত আলো দেখে ও তড়িৎ গতিতে পিছিয়ে যাওয়া ভারী হর্নের শব্দ শুনে বোঝা যায় গাড়ি ঢুকে পড়েছে শহরে। এখনই আলো ঝলমল স্টেশনে এন্ট্রি নেবে গাড়ি। কর্মব্যস্ত স্টেশনের জানলায় হাঁক ডাক জুড়বে হকার,
স্টেশনের মাইকে গাড়ির নাম্বার, নাম ও যে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে জানিয়ে ঘন ঘন অ্যানাউন্সমেন্ট হবে, গাড়ি স্টেশনে এসে দাঁড়িয়েছে, যারা যেতে চান চড়ে যান। কিন্তু এই মুহূর্তে গাড়ি বড় স্টেশন ছেড়ে সবে গতি নিয়েছে, পরের স্টেশন আসতে দেরি আছে। ভদ্রলোকের নামটা শুনে জানলা থেকে মুখ ফিরিয়ে হেসে ফেলল অর্ক। সে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করছে, ভবিষ্যতে তার প্ল্যান গোয়েন্দা হবে। ছোট কাকা প্রফেসর রজত দত্তর নেতৃত্বে অ্যাডভেঞ্চারের সঙ্গে সঙ্গে তারও ট্রেনিং শুরু করেছে। কাটা কাটা মুখ চোখ, অল্প অল্প গোঁফতারি, ধারালো উজ্জ্বল চোখ, এক ঝলক দেখলেই বোঝা যায় ভবিষ্যৎ তার উজ্জ্বল। পরনে ফেডেড জিন্স আর শার্ট। অর্কর পাশে বসে তার বোন বিবি মোবাইল ফোনে গেম খেলছিল। সাধারণত অ্যাডভেঞ্চারে গেলে কাউকে সঙ্গে মোবাইল নিতে দেয় না ছোট কাকা। এবারে যাতায়াতের পথে রিল্যাক্স দিয়েছে, তবে আগেই তিনি বলে দিয়েছেন যে স্পটে পৌঁছলে বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার নিষেধ। বিবিরও পরনে শার্ট প্যান্ট। দাদা হাসছে দেখে খেলা রেখে সেও হেসে চোখ নাচালো। কি নাম রে দাদা? ক্লাস 9-এই বড় হওয়ার শুরু। বিবি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করে কলেজে ভর্তি হয়েছে, কাজেই সে মোটামুটি বড়ই হয়ে গেছে। কিন্তু দেখলে তাকে কে বলবে, সব সময় ছটফট করছে। ছোট থেকেই ভীষণ ভীতু। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের অভিযানে গিয়ে আজকাল তার সাহস কিছুটা বেড়েছে, তাই আশা জেগেছে এবার হয়তো ক্লাবের পার্মানেন্ট মেম্বারশিপ পাবে। ছোট কাকা ভুরু কুঁচকে ভাইজিকে বলল, ওভাবে কথা বলে, উনি বড় না? ক্ষমা চাও কাকুর কাছে। বিবি গুটিয়ে গেল, গড়াইবাবুর দিকে চেয়ে বলল, সরি মিলিটারি কাকু। গড়াইবাবু তাদের উল্টো দিকের সিটে মুখোমুখি বসে আছেন। বেঁটে খাটো চেহারা, গায়ের রং বেশ কালো, বিশাল নাক, ঢোকা ঢোকা চোখ, লম্বাটে মুখ, তাতে খোঁচা খোঁচা দাড়ি, দেহাতি তাগড়া বডি। দেখেই বোঝা যায় খাটতেও পারেন আবার খেতেও পারেন। সরির কিছু নেই মা, আমার নাম শুনলে সকলেই হাসে। গড়াইবাবু আদর করে বিবির থুতনি নেড়ে বললেন, আমি যখন হই, আমাদের দেশের গ্রামের পাশে কিছুদিনের জন্য মিলিটারি ক্যাম্প হয়েছিল, তাই আমার বাবা আমার নাম রেখেছিলেন মিলিটারি। পাছে ছোট কাকার কাছে ধমক খায়, তাই কষ্ট করেই হাসি চাপল অর্ক। তবে উল্টো সিটে গ্যাঁট হয়ে বসে থাকা বোলারদা চুপ করে রইল না। এমনিতেই বোলারদার খাই খাই স্বভাব, তার ওপর ট্রেনে উঠলে সেটা বেড়ে যায়। গাড়ি ছাড়ার পর থেকে কনস্ট্যান্ট মুখ চলছে। হাতে আলু কাবলি, আগের স্টেশনে কিনেছে, প্রায় মেরে এনেছে। ভালো করে চেটে নিয়ে বিবি অর্ককে টপকে পাতাটা জানলা দিয়ে ফেলে বলল, গড়াই না লড়াই? মিলিটারিরাই তো লড়াই করে। না না, গড়াই। লড়াই ঝগড়া আমার কাজ নয়। ভদ্রলোক জুড়লেন। আমার নাম শুনে হাসলেন, তাহলে হেলিকপ্টার নাম শুনলে কি করবেন? হেলিকপ্টার? সে কি রে বাবা? আশ্চর্য হচ্ছেন? আমার মামার বাড়ির গ্রামের একজনের নাম ছিল হেলিকপ্টার টুডু, আদিবাসী। লোকে ছোট করে বলতো হেলা টুডু। বোঝো, শুনেই খিদে পেয়ে যাচ্ছে। বোলারদা অর্কর দিকে তাকালো। হ্যাঁ গো অর্ক স্যার, স্টকে কিছু আছে? বোলারদা বয়সে অর্কর চেয়ে বেশ কিছুটা বড়, রোগার ওপর শক্তপোক্ত চেহারা, পাকানো মোটা গোঁফ, পরনে ফিটফাট সাফারি স্যুট। ডান হাতের কবজিতে কাপড়ের দেখনদারি ব্যান্ডের ঘড়ি পড়েছে। বয়স বেশি বলে তাকে পরীক্ষা ছাড়াই ছোট কাকা তার ক্লাবের মেম্বার করে নিয়েছে। তার জন্যই কৃতজ্ঞতাবশত সে স্বেচ্ছায় ছোট কাকার ব্ল্যাক ক্যাট বনেছে। ছোট কাকা তাকে আদর করে ব্ল্যাকু বলে ডাকে। এই ব্ল্যাকু, এবার মুখটাকে রেস্ট দে তো, অনেক হয়েছে। ছোট কাকা চোখ বড় করে বলল, আর খাই খাই করবি তো নামিয়ে দেবো ট্রেন থেকে। বন্ধ করে এবার। সরি ছোটকা স্যার, ভেরি ভেরি সরি। কথায় কথায় সরি বলতে ওস্তাদ বোলারদা। আলু কাবলি থেকে লাল জিভ বের করে বলল, সেবার আমাদের সৃষ্টি ছাড়া ক্লাবের লালত্রি অভিযানে মাস্টারমশাইয়ের কথা মনে আছে ছোটকা স্যার? হ্যাঁ, কেন থাকবে না? মাস্টারমশাইয়েরও তো পদবি ছিল গড়াই, পর্বত গড়াই। আচ্ছা মিলিটারি কাকু, এই গড়াই শব্দটা কিভাবে এসেছে, আর এর মানেই বা কি? বিবিও বলল, হ্যাঁ হ্যাঁ, বুৎপত্তি বুৎপত্তি। গড়াইবাবু অবাক।
বুৎপত্তি? এই শুরু হলো রে। প্রশ্ন করে করে আপনাকে জ্বালিয়ে মারবে এবারে। না না, সে কি কথা! ওকে দেখে মনে হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট। গড়াইবাবু বিবির দিকে চেয়ে ঘাড় নাড়ালেন। না মা, আমি বলতে পারবো না। ছোট কাকা নড়ে চড়ে বসল। আপনি সত্যিই জানেন না? সত্যি মিথ্যে কোনোটাই জানি না। ছোটবেলা থেকেই জানি আমরা গড়াই, কিন্তু তার আগে পিছে কি আছে সেটা জানি না। তাহলে আমি বলি, বুৎপত্তি কিনে জানি না, তবে টাইটেলটার ব্যাখ্যা করতে গেলে একটু ইতিহাস বলতে হবে। বোলারদা গোলমাল জুড়ল। মরেছে, বেড়াতে বেরিয়েও ইতিহাসের ক্লাস করতে হবে? তাহলে কিন্তু আমার খিদে পেয়ে যাবে। বোলার দা, এবার কিন্তু ছোটকা নামিয়ে দেবে তোমাকে ট্রেন থেকে। দেবে, কি করা যাবে? ভালো খাবার দাবার পাওয়া যায় এমন স্টেশনে নামলেই হবে। ছোট কাকা ধমক দিল। আবার এবার সরি না বলে বোলারদা কানই ধরে ফেলল। বেজার মুখে ঘুরে বসল। ক্লাস হচ্ছে হোক, সে কিচ্ছু শুনছে না। ছোট কাকা হাসি চেপে বিবির দিকে চেয়ে ব্যাখ্যা জুড়ল। যাকে এই ধর 1002 বছর আগের কথা। তখন আমাদের মেদিনীপুর, সিংভূম, মানভূম, বীরভূম, বর্ধমান, এক কথায় রাঢ়বঙ্গে জৈন ধর্মের সুবর্ণ যুগ চলছিল। বৌদ্ধ ধর্ম নয় কিন্তু, জৈন ধর্ম। রাঢ়ে জৈন ধর্ম। কিন্তু পাশেই মগধে, মানে এখনকার বিহারে, তখন বৌদ্ধ ধর্মের একেবারে রমরমা চলছে। অর্ক সোজা হয়ে বসল। গড়াইবাবুও কৌতূহলী চোখে চেয়ে আছেন। ক্লাসে বিবিরও খুব উৎসাহ। বুঝেছি। জৈন ধর্মের মহাবীরকে বর্ধমান মহাবীর বলা হয়। মহাবীর প্রথম ধর্মপ্রচার করেছিলেন বর্ধমান শহরে। ভেরি গুড। কথাটা বললেন গড়াইবাবুর পাশে বসা ফ্রেঞ্চ কার্ড দাড়িওয়ালা এক ভদ্রলোক। হয় ইনি গড়াইবাবুর সঙ্গে এসেছেন, নয় গড়াইবাবু তাঁর সঙ্গে। এতক্ষণ তিনি বই পড়ছিলেন, তবে কতদূর পড়ছিলেন সন্দেহ। মাঝে মাঝেই বই থেকে মুখ তুলে অর্কদের দেখছিলেন, আর তাদের কথাবার্তাও শুনছিলেন। বোলারদার কাণ্ডকলাপও লক্ষ্য করছিলেন, কিন্তু একবারের জন্য হাসছিলেন না। চেহারায় আর পোশাক আশাকে ভদ্রলোক গড়াইবাবুর ঠিক উল্টো পিঠ। গড়াইবাবু পরেছেন ধুতি পাঞ্জাবি, আর তিনি পরেছেন প্যান্ট শার্ট। রং বেশ ফর্সা, চেহারাও গোলগাল, চশমা আটা, পরিচ্ছন্ন মুখ। বয়স আন্দাজ 50 হবে। পার্সোনালিটি ঝেড়ে তিনি বিবির তারিফ করলেন। শুধু ইন্টেলিজেন্ট নয়, পড়ুয়া মেয়ে। বাহ বাহ। সাবজেক্টটা শুনেই ভালো লেগে গিয়েছিল অর্কর। ভদ্রলোকের দিকে চেয়ে মুচকি হেসে সেও বিদ্যা দেখাতে ছোট কাকাকে প্রশ্ন করল। ছোটকা, তুমি রাঢ়ের কথা বললে। রাঢ় মানে লাল মাটির দেশ তো? হ্যাঁ, অস্ট্রিক ভাষা থেকে রাঢ় শব্দটা এসেছে। মানেটাও তাই, লাল মাটির দেশ। সেই সময় আমাদের রাঢ়ের বড় বড় নদীগুলো, এই ধর কংসাবতী, ময়ূরাক্ষী, বাঁশ, কেলেঘাই, তারপরে দামোদর নদের তীরে তীরে প্রচুর গড় নির্মিত হয়েছিল। গড় মানে কিন্তু কেল্লা নয়, জৈন মন্দির। এই রাঢ়েই একদল লোক ছিলেন যাঁরা এইসব মন্দির নির্মাণের কাজে হাত পাকিয়েছিলেন। তাঁদের নাম হয়েছিল গড় কীর্তি। এই শব্দটাই কালক্রমে লোকের মুখে মুখে গড়াই হয়ে গেছে। আশ্চর্য, এটা তো জানতাম না। ভালো জিনিস শোনালেন। আমরা দেখুন নিজেরাই জানি না। বলে গড়াইবাবু আত্মতৃপ্ত মুখে তাকালেন তাঁর সঙ্গীর দিকে। আপনি জানতেন নাকি স্যার? এসব আমাদের সাবজেক্ট নয়, কি করে জানবো? গ্রিপেরই বাইরে। ভদ্রলোক এবারে বইটা সিটে রেখে উৎসাহের সঙ্গে আলোচনায় অংশ নিলেন। জ্ঞানী মানেই সর্বজ্ঞ নয় মিস্টার গড়াই। কি যে বলেন স্যার, এত পড়াশোনা আপনার, কত বড় বড় বই লিখেছেন। তাই নাকি? উনি কি যেন বলেন, ওই প্যালিয়ান্টোলজিস্ট। আমি প্যালিয়ান্টোলজিস্ট ডক্টর মনুজেন্দ্র দত্তগুপ্ত। প্যালিয়ান্টোলজিস্ট মানে যারা প্রাগৈতিহাসিক প্রাণী নিয়ে গবেষণা করেন? এক্স্যাক্টলি। তবে শুধু প্রাণী নয়, উদ্ভিদ। তাহলেই বুঝুন কত বড় পণ্ডিত। এনাফ। এবার নিজের পরিচয়টা দিন মিস্টার গড়াই।
ইনিও কম যান না, আমাকেও চমকে দিয়েছেন। না না স্যার, কি যে বলেন, আগে সত্যি কিনা দেখুন তবে না কথা। তবে পরীক্ষায় আমি পাশ ফেল যাই করি স্যার, আপনি যে বিশ্বাস করে আমার সঙ্গে এক কথায় চলে এলেন, তাতে কৃতার্থ হয়ে গেছি। অন্য কেউ হলে মুখের ওপর দরজাই দিয়ে দিত। আমার নামও নেই, ডিগ্রিও নেই, কে বোঝে আমাদের বলুন তো? না না, নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না মিস্টার গড়াই। ডিসকভারিটা যদি জেনুইন হয়, ইতিহাসে আপনার নাম থেকে যাবে। ডিসকভারি? সঙ্গে সঙ্গে ডক্টর দত্তগুপ্ত অ্যালার্ট হয়ে গেলেন। গড়াইবাবুর দিকে ইঙ্গিতপূর্ণ চোখে চেয়ে ছোট কাকার দিকে ফিরে প্রসঙ্গ ঘোরালেন। আপনাদের পরিচয়টা তো পেলাম না। অর্ক ভবিষ্যতের গোয়েন্দা, তার বুঝতে অসুবিধে হলো না যে ডিসকভারির কথাটা 5 কান করতে চান না ডক্টর দত্তগুপ্ত। হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছেন, তার মানে খুবই গুরুতর এবং গোপনীয় কিছু। কৌতূহলে টান টান হয়ে গেল। ছোট কাকার দিকে চেয়ে দেখল তারও একই অবস্থা, কিন্তু বাইরে তা প্রকাশ না করে অম্লান বদনে নিজেদের পরিচয় দিতে শুরু করলো। কথায় কথায় তাদের ক্লাবের কথাও এলো। ক্লাবের স্থায়ী সদস্য এখনো পর্যন্ত মাত্র 3ই ঠেকে আছে। কিছুদিন আগে লালতটি বলে এক জায়গায় অভিযানে গিয়ে সদস্য হওয়ার পরীক্ষায় ফেল করেছে বিবি, তাই সে এখনও শিক্ষানবিশের পর্যায়ে, স্থায়ী সদস্য হয়নি। তাদের পাড়ায় থাকে বুলু আর টুলু, 2 ভাই বোন। তারাও চেষ্টা করেছে মেম্বারশিপ নেওয়ার। লালতটিতে নিয়ে গেলে হয়তো তাদেরকেও পাশ করে যেত, কিন্তু বাড়ির অসুবিধার জন্য সেবার তারা যেতে পারেনি। এবারও মামার বিয়ে বলে আসতে পারেনি। অ্যাডভেঞ্চার ক্লাবের কথা শুনে বেশ প্রশংসা করে গড়াইবাবু জানালেন, আরে বাহ বাহ, তাই এবারের অ্যাডভেঞ্চারের জন্যে কোন স্পট সিলেক্ট করেছেন আপনারা? সেটাও আপনাদের ডিসকভারির মতোই একান্ত গোপনীয় মিলিটারি বাবু। গড়াইবাবুর মুখ থমথম করে উঠল। ডক্টর দত্তগুপ্ত গম্ভীর হয়ে গেলেন, সাফাই দিলেন, সব কথা তো সকলকে বলা যায় না। যারা এতে ইন্টারেস্টেড নন, বলতে গেলে তাদের ওপর অত্যাচারই করা হয়। হয়তো আপনার টিমের একজন ক্লাসের নাম শুনে বেঁকে বসেছে, মুখ পর্যন্ত চালাতে পারছে না বেচারা। শুনবে না করে সবই শুনছিল বোলারদা। ঘুরে বসেই মুখ খুলল, সরি, ভেরি সরি। 1 প্যাকেট বাদাম দিন, তারপর কত ক্লাস করবেন করুন না ডাক্তারবাবু। বোলারদা, উনি ডাক্তারবাবু নন, উনি হলেন ডক্টরেট। অনেক পড়াশোনা করে লোকে ডক্টরেট হয়। এগেন ভেরি সরি। তাহলে তো বাদাম চাওয়া উচিত হয়নি আমার। নো প্রবলেম, তবে 1 প্যাকেট বাদামে হবে না, লম্বা ক্লাস। রাজি থাকেন তো বলুন, দেখি কোথায় বাদাম পাওয়া যায়। বাদাম নিয়ে ভাবতে হবে না। ছোট কাকা এবার বোলারদাকে চুপ থাকতে বলে স্থির চোখে তাকালো ডক্টর দত্তগুপ্তর দিকে। আপনাদের ডিসকভারি 5 কান হবে না, এই গ্যারান্টি দিতে পারি। তাও ইতস্তত করছেন ডক্টর দত্তগুপ্ত। গড়াইবাবুর দিকে চেয়ে তার মত জানতে চাইলেন। আপনি কি বলেন মিস্টার গড়াই? গড়াইবাবু কি বলবেন ভাবছেন, ঠিক তখনই ঝাঁকুনি দিয়ে গাড়ি থেমে গেল। কথায় কথায় গাড়ি কখন খড়গপুর ঢুকে গেছে কারও খেয়াল নেই। গাড়ি থামতেই ঘড়াং করে দরজা খুলে কম্পার্টমেন্টে ঢুকে পড়ল 2জন যুবক। একজন বেশ ঢ্যাঙা, রোগা রোগা চেহারা, চাপ দাড়ি, চোখে মোটা ফ্রেমের কাঁচের চশমা, আর অন্যজনের মাঝারি উচ্চতা, স্বাস্থ্যবান, তার চোখেও চশমা, তবে সোনালি ফ্রেম, স্কোয়ার কাঁচ। কাঁচুমাচু মুখে তারা জানালো জেনারেল কম্পার্টমেন্টে জায়গা না পেয়ে বাধ্য হয়েই তারা স্লিপার ক্লাসে উঠেছে। তারা যদি হেল্প করে তাহলে একটা রাত বার্থের কোণে বসেই কাটিয়ে দিতে পারে। আসলে জেনারেল কম্পার্টমেন্টে জায়গা না পেয়ে বাধ্য হয়ে স্লিপার ক্লাসে উঠলাম। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে এই রাতটা বার্থের কোণে বসেই কাটিয়ে দিতে পারি আর কি। ছোট কাকা জিজ্ঞেস করলো, আপনারা যাবেন কোথায়? এই আধ রাতেই নেমে যাব। তা নামবেন, তবে তার আগে দাড়ি তো সামলান। আপনার দাড়ি যে খুলে আসছে, ঠিক মতো লাগিয়ে আসবেন তো। কয়েক সেকেন্ড যুবকটি স্ট্যাচু হয়ে রইল। চশমার ভেতর বন বন করে চোখ ঘুরছে। চোখের পলক ফেলতে যেটুকু সময়, ঘুরে দাঁড়িয়ে লাগালো ছুট দরজার দিকে। সোনালি ফ্রেমও পত্রপাঠ তাকে ফলো করলো। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই, টান টান হয়ে বসেছে সকলে। সকলের মুখেই চিন্তার ভাঁজ।
ছোট কাকার মুখের দিকে চেয়ে অর্ক অনুভব করল এবারের অ্যাডভেঞ্চার তাদের জমে যাবে। যুবক দুটি পালানোর পর প্রথম মুখ খুলল বোলারদা। ছোট কাকার দিকে ফিরে কাঁধ নাচালো। যা বাবা, দাড়িটা ঠিক করে নিলেই তো হতো, খামোখা পালালো কেন? ধরা পড়লে সকলেই পালায় বোলারদা, আর দাড়ি যখন ঠিক নেই তার মানে ঠিক লোক নয় ওরা। কিছু গোলমাল আছে এর মধ্যে। ছোট কাকা তাকালো গড়াইবাবুর দিকে আর গড়াইবাবুর ডক্টর দত্তগুপ্তের দিকে। ডক্টর দত্তগুপ্ত চিন্তাচ্ছন্ন গলায় বললেন, লোক লেগে গেছে দেখলেন তো। আপনার ডিসকভারি বেহাত না হয় মিস্টার গড়াই, একটাকে তো চেনাই ঠেকলো আমার। ছোট কাকা ডক্টর দত্তগুপ্তকে দেখছিল। শুধলো, আপনারাও সোনার কেল্লা আবিষ্কার করে বসেছেন নাকি স্যার? রহস্যের গন্ধ পাচ্ছি। লোকগুলো কোথায় গেল দেখার জন্য বোলারদা হুমড়ি খেয়ে পড়ল জানলায়। লোক দেখছে না খাবার দাবার কে জানে। বিড়বিড় করে বলল, গভীর রহস্য। দাঁড়াও বোলারদা, মিলিটারি কাকু বলো না, লোক দুটো পালালো কেন? লোক দুটোর এমন হঠাৎ আবির্ভাব ও নাটকীয় প্রস্থানে গড়াইবাবু চাপ খেয়ে গিয়েছিলেন। মুখ একেবারে শুকিয়ে গিয়েছিল। দোনামনা করতে লাগলেন। বলবেন কি বলবেন না ভাবছেন, এমন সময় বোলারদা ঘুরে বসে মজা করে বিবিকে বলল, তোমাকেই ধরতে এসেছিল ছোট ম্যাডাম। লালতটিতে কি হয়েছিল মনে নেই? হ্যাঁ ব্ল্যাকু, তুই চুপ করবি? সব জায়গায় সবাইকে সব কথা বলতে নেই, আমাদেরও একটা প্রিভেসি আছে, বুঝলি? ছোট কাকার কথায় কাজ হলো। গড়াইবাবু গুটিয়ে গেলেন। সুযোগ বুঝে বিবিও চেপে ধরল গড়াইবাবুকে। বলো না মিলিটারি কাকু, তোমরা কোথায় সোনার কেল্লা আবিষ্কার করেছো? ওরা কি তোমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিল? এতক্ষণে কাজ হলো। গড়াইবাবু ডক্টর দত্তগুপ্তের দিকে অসহায়ভাবে চেয়ে, তবে শোনো, বলে দ্বিধা ঝেড়ে সমস্ত খুলে বললেন। অর্ক ঠিকই ধরেছিল। শুধু গোলমাল নয়, মহা গোলমাল। রীতিমতো চমকে দেওয়ার মতো ভজগট ব্যাপার। আবিষ্কারটা এতটাই অকল্পনীয় যে তা কতদূর জেনুইন তা নিয়েও সন্দেহ হচ্ছিল তার। ঘটনা হলো, গড়াইবাবু সম্প্রতি পুরুলিয়ার ঝালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের সীমান্তে এক জনবিরল এলাকায় ডাইনোসরের ফসিল আবিষ্কার করেছেন। ব্যবসা সূত্রে ভদ্রলোক এখন হাওড়ায় থাকলেও অরিজিনালি অধিককারী লোক। মাস 2 হলো হঠাৎ করেই ফসিলগুলো আবিষ্কার করার পর উৎসাহের বশে কাঁচা হাতে একটা আর্টিকেল লিখে বসেন। তাতে আবিষ্কারের স্পটটা পরিষ্কার করে উল্লেখ না করলেও মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছিলেন। লেখার পরে তা নিয়ে চলে যান এক নামজাদা পত্রিকার অফিসে, কিন্তু তার নাম আর পেছনে ডিগ্রির ছাপ কোনোটাই নেই দেখে তা বাতিল হয়ে যায়। ছোকরা গোছের বিভাগীয় সম্পাদক লেখাটা ছুঁয়েও দেখেননি, সোজা দরজা দেখিয়ে দেয়। রেগেমেগে গড়াইবাবু লেখাটা একটা অখ্যাত পত্রিকায় দিয়ে দেন। গড়াইবাবুর বইয়ের ব্যবসা আছে। এরকম অনেক পত্রিকা থেকেই বিজ্ঞাপনের জন্য লোকজন আসে তার কাছে। ফলে তারা লেখাটা গিলতেই বাধ্য হয়েছিল একরকম। কিন্তু যত ছোট পত্রিকাই হোক না কেন, ওই লেখাই কামাল করে দেয়। ছেপে বেরোনোর পর শুরু হয় নানান ঘটনা। শুনতে শুনতে পিঠ সোজা হয়ে গেল অর্কর। ছোট কাকার চোখও জল করছে দেখে আসল কথাটা যখন বলা হয়ে গেছে, তাই আর মায়া না করে যেটুকু দ্বিধা ছিল ঝেড়ে গড়াইবাবু আবার বলতে শুরু করলেন। বুঝলে, কাল সন্ধ্যের ঘটনা। বড় পত্রিকার যে বিভাগীয় সম্পাদক আমার লেখা না ছেপে দরজা দেখিয়ে দিয়েছিল, সে খুঁজে খুঁজে এসে হাজির আমার হাওড়ার বাড়ির ঠিকানায়। যে আর্টিকেলটা বাতিল করেছিল সেটা অখ্যাত পত্রিকায় পড়েই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তাই তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। তার ইচ্ছে স্পটে গিয়ে ফসিলগুলো দেখে ছবি সহ স্টোরি করে তার পত্রিকায় ছাপানো। এই বলে লেখাটা ফিরিয়ে দিয়েছিল বলে তার ক্ষমা চাওয়ার কি ঘটা যদি দেখতেন। চোর পালালে বুদ্ধি বাড়ে। যা বলেছেন। আমি ছোকরাকে সাফ জানিয়ে দিই, সে হওয়ার নয়। কেননা স্যারকে নিয়ে আমি কাল রাতেই ট্রেন ধরছি, সমস্ত ফাইনাল হয়ে গেছে। শুনে ছোকরা স্যারের পরিচয় জেনে তো আকাশ থেকে পড়ল। স্যারের সঙ্গে আমার কি করে যোগাযোগ হলো জানতে চাইল।
নিজের পায়ে কুড়ুল মারি কি করে, চেপে গেলুম। হ্যাঁ, মিস্টার গড়াই নেট ঘেটে আমার ঠিকুজি কুষ্টি জেনে নিয়েই এসেছিলেন আমার কাছে। আমি প্যালিওন্টোলজিস্ট রিসার্চে আছি, ছুটিতে ছিলাম, কাজের চাপ কমই ছিল। মিস্টার গড়াইকে দেখে আর তার লেখা পড়ে প্রথমটা আমি তেমন ইমপ্রেসড হচ্ছিলাম না। পরে তার আগ্রহ আর কনফিডেন্স দেখে ভাবলাম, ডাইনোসর হোক বা নাই হোক, ট্রাই করে দেখি না, ভেবে মত বদলাই। ডাইনোসর? মিলিটারি কাকু, আপনি আপনি ডাইনোসরের ফসিল আবিষ্কার করেছেন? এই চেঁচাস না। বিবিকে থামিয়ে ছোট কাকা তাকালো ডক্টর দত্তগুপ্তর দিকে। ঘটনাটা সত্যি হলে নো ডাউট সেন্সেশন পড়ে যাবে। জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক। আবার চেঁচায়? ছোট কাকা বিবিকে সামলে তাকালো গড়াইবাবুর দিকে। আচ্ছা, আপনার কাছে স্যারের কথা শুনে তারপর ওই সম্পাদক কি করলো? সেও ধরে পড়ল সঙ্গে যাবে, একেবারে ছেলে মানুষের মতো ঝুলো ঝুলি। মুখের ওপর শটান না করে আমি আমার পুরনো ঝাল মিটিয়ে নিলাম, এসা ধাওয়া দিলাম, দে ছুট। এই এপিসোডটা ওখানেই শেষ। এদিকে এত সব কথার মাঝে ঠিক চুপিসারে বোলারদা জানলা দিয়ে হাত বাড়িয়ে রানিং ধোসাওয়ালার কাছ থেকে গরম গরম ধোসা কিনে গিলতে শুরু করেছিল। তবে কান তার এদিকেই সজাগ। হঠাৎ খাওয়া থামিয়ে মুখ কুঁচকে বলল, ওই ওই হাতির মতো বিচ্ছিরি গাবদা গাবদা সিনেমার জানোয়ারগুলো, ডুড ডুড, সব গাঁজাখড়ি গল্প। হাতি কি বলছো ভাই? একটা ডাইনোসর এত বড় হতো যে তাকে ওজন করতে দাঁড়িপাল্লায় তুললে অন্য পাল্লায় কম করে 15টা হাতির বাটখারা চাপাতে হবে। বাপ রে! বলে খাওয়ায় মন দিল বোলারদা। বেলুনের মতো ফুলে উঠল মুখ, দাঁতের ঠেলায় বেলুন সমানে এদিক ওদিক করতে লাগলো। ছোট কাকার মুখ দেখে মনে হচ্ছিল খুশি নয়, গড়াইবাবুকে বাজালো। আপনি বলছেন বটে, কিন্তু কনফার্ম হলেন কি করে যেগুলো আবিষ্কার করেছেন সেগুলো সত্যি ডাইনোসরের ফসিল? দেখুন, কনফার্ম হই বা না হই, আমি নামগোত্রহীন ডিগ্রিহীন লোক, আমার কথা পণ্ডিতেরা মানবেনই বা কেন? সেই জন্যেই তো স্যারকে নিয়ে যাচ্ছি। স্পটে গিয়ে উনি সব দেখার পর যা রায় দেবেন মাথা পেতে নেব। না না, ওভাবে হবে না। স্পেসিমেন কালেক্ট করে আনতে হবে আর কার্বন টেস্টিং করতে হবে। কাজটা এত ইজি নয়, ইট উইল টেক টাইম। সে যা করার করবেন, তবে আমার স্থির বিশ্বাস আপনার পাকা চোখ, দেখলেই বুঝবেন। সবসময় দেখে বোঝা যায় না, স্পেসিমেন মাস্ট। বাবা, সে তো বেজায় ঝকমারি। ওসব বড় বড় পাথর বয়ে আনবেন কি করে? লরি লাগবে, ঝালদায় নেমেই ঠিক করব, জানাশোনা জায়গা, হয়ে যাবে ব্যবস্থা। আগে দেখুন স্পট পর্যন্ত পৌঁছতে পারেন কিনা। পেছনে লোক লেগে গেছে, ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে সেই অ্যান্টিক পার্টি। অ্যান্টিক পার্টি? আরও ঘটনা আছে বলে মনে হচ্ছে। এবার অর্ক আরও উজ্জীবিত, আরও উত্তেজিত। আর বলো না। বলে ডক্টর দত্তগুপ্ত নতুন ঘটনা পাড়লেন। ঘটনাটা আজ সকালের। লালমুখো এক সাহেবকে সঙ্গে করে এক ছোকরা এসে হাজির তাঁর বাড়ি। ওদের নাকি সব কানে গেছে। তিনি যে গড়াইবাবুর সঙ্গে আজ রাতেই স্টার্ট করছেন তাও জেনেছে, কিন্তু আসার উদ্দেশ্য যা বলেছিল তাতেই ডক্টর দত্তগুপ্তর মাথা গরম হয়ে যায়। ওরা ফসিলগুলো পেতে চায়, তার জন্য যা লাগে দেবে, একদম ডাইরেক্ট অফার। শুনে ডক্টর দত্তগুপ্ত তাদের তাড়া করতে বাকি রেখেছিলেন, তাও তারা নাছোড়বান্দা। টাকা বাড়াতে বাড়াতে 10 লাখ পর্যন্ত উঠে গেল। তখন এক প্রকার বাধ্য হয়ে পুলিশ ডাকার হুমকি দিতেই লালমুখো রাগে কাঁপতে কাঁপতে বলল, ডক্টর দত্তগুপ্ত আমাদের হাত লম্বা শুধু নয়, অনেকই শক্ত। ভালো কথা শুনলেন না, মিলিয়ে নেবেন। আপনার ফসিল আলটিমেটলি আমাদেরই হবে। গড ব্লেস ইউ। সাহেবের এজেন্টই নির্ভেজাল বঙ্গ সন্তান। এত কাণ্ডের পরেও তার হেলদোল নেই, উল্টে পকেট থেকে কার্ড বের করে ধরিয়ে দিল ডক্টর দত্তগুপ্তকে। তাতে কলকাতার একটা 5 তারা হোটেলের রুম নাম্বার লেখা। এর মধ্যে মত বদলালে ডক্টর দত্তগুপ্ত যেন যোগাযোগ করেন। বুঝুন কি নেটওয়ার্ক, কোত্থেকে খবর যে পায় কে জানে। অর্ক চেয়ে আছে, ভাবছে,
ছোট কাকা ফিরল তার দিকে। কি হবু গোয়েন্দা, হ্যাঁ কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওই সম্পাদকের কাছ থেকেই খবরটা বেরিয়েছে। তার সঙ্গেই ওই অ্যান্টিক পার্টির যোগ আছে। লাখ লাখ টাকার ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারেনি। পত্রিকার সম্পাদক বলে কথা, এসবের মধ্যে কি জড়াবে? মনে হয় না। অর্ক চেয়ে রইল। ওদিকে ততক্ষণে ধোসা শেষ করে আলুর চপ আর বেগুনিও কিনে টেস্ট করা হয়ে গেছে বোলারদার। বড় সড়ো একটা ঢেঁকুর তুলে অর্ককে জানলাটা ছেড়ে বিবির পাশে গুছিয়ে বসেছে সে। পড়াশোনার ক্লাস রহস্যের ক্লাসে বদলে গেছে দেখে উৎসাহের সঙ্গে যোগ দিয়েছে। এতক্ষণ খাবার গিলছিল, এখন গিলছে সকলের কথা। তবে তার মধ্যেও থেকে থেকে জানলার দিকে দেখছে। কি আবার পরে স্টেশন আসার অপেক্ষা। তরাং করে উঠে সকলকে ঠেলে গুঁতিয়ে চলে যাবে প্ল্যাটফর্মের দিকের জানলায়। পছন্দের পথ দেখলেই ফের হাঁকাহাঁকি জুড়বে। তার মতলব টের পেয়ে ছোট কাকা গলা তুলল। এই ব্ল্যাকু, খাওয়া তো শেষ, শুয়ে পড়ো এবার। আমার ঘুম পাচ্ছে না, গভীর রহস্য। ঘুম নেই অর্ক বিবির চোখেও। গড়াইবাবুর আবিষ্কার তাদেরও ঘুম কেড়ে নিয়েছে। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাব এখন নতুন অ্যাডভেঞ্চারের গন্ধে টান টান। সব শুনে গড়াইবাবুর দিকে চেয়ে আশ্চর্য তো বলে অর্ক ফিরল ডক্টর দত্তগুপ্তর দিকে। স্যার, প্রাচীন মূর্তি চোরাচালানের কথা শুনেছি, কিন্তু ডাইনোসরের ফসিল। আশ্চর্য হচ্ছ? দিনকাল বদলে গেছে ভাই। জুরাসিক পার্ক রিলিজ করার পর আজকাল ডাইনোসর নিয়ে সাংঘাতিক ক্রেজ। ডাইনোসরের ফসিল ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য অনেক ধনকুবের ডলারের তাড়া নিয়ে রেডি। আচ্ছা স্যার, পরে ওরা কি আর ফোন টোন কিছু করেছিল? না, করেনি। আমি শিওর এইমাত্র যে দুটো উঠেছিল তার মধ্যে একটা সেই সাহেবের ল্যাংবোটটা। একেবারে মাথা মোটা, ভালো করে মেকআপ করতেও জানে না, দাড়ি খুলে আসে। সকলে হেসে উঠল, কিন্তু ছোট কাকার মুখে হাসি নেই। কি যেন ভাবছে। একটু ভেবেই ঘুরে গেল গড়াইবাবুর দিকে, তারপর ডক্টর দত্তগুপ্তর দিকেও। ইতস্তত করে বলল, আচ্ছা ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন ছিল। মানে আপনারা বুনো হাঁসের পেছনে ছুটছেন না তো? হোয়াট ডু ইউ মিন? ছোট কাকা মুখ খোলার আগেই হঠাৎ ট্রেনের বাইরে দুমদাম শব্দ শুরু হয়ে গেল। ঘাড় ঘুরে গেল সকলের। বোলারদা চমকে জানলার দিকে চাইতেই হেসে ফেলল। ট্রেন ব্রিজে উঠেছে। এ তারই শব্দ। লম্বা ব্রিজ। এখন কথা বললে কে কার কথা শোনে? তাই সকলে চুপ করে গেল। পাক্কা 3 মিনিট লাগলো ট্রেনের ব্রিজ পেরোতে। তারপর ডক্টর দত্তগুপ্তর সঙ্গে সুর মিলিয়ে গড়াইবাবু ছোট কাকাকে প্রশ্ন করলেন, আপনি কি বলতে চান? ছোট কাকার পড়াশোনা অনেক, ঘোরাঘুরি তার চেয়েও বেশি। লাল মাটির দেশকে হাতের তালুর মতো চেনে। মুখ খুলতেই তা টের পাওয়া গেল। এটাই বলতে চাই যে ফসিল সাধারণত পাললিক শিলাস্তরেই মেলে। আমাদের পুরুলিয়ার আগ্নেয় ও রূপান্তরিত শিলাস্তরে এই জাতীয় ফসিল পাওয়া যাবে কি জানি। রাইটলি সেড। ডক্টর দত্তগুপ্ত ভাবতেই পারেননি ছোট কাকার জ্ঞানের দৌড়। সোজা হয়ে বসে পাল্টা যুক্তি দিলেন। তবে ফর ইউর ইনফরমেশন মিস্টার দত্ত, আগ্নেয় শিলাস্তরেও ফসিল থাকে, ভুরি ভুরি পাওয়া যায়। তাছাড়া আমাদের রাড়ে পাললিক শিলাস্তর একেবারে নেই তাও বলা যাবে না। রাজমহল পাহাড়ের মতো আগ্নেয় শিলার ভাঁজে ভাঁজে পাললিক শিলা থেকে যাওয়া বিচিত্র নয়। ছোট কাকার মুখ দেখে মনে হলো উত্তরে একেবারেই খুশি হয়নি। জানলায় তখন ইতস্তত আলোর ঝিলিক। কোনো শহরে ঢুকছে গাড়ি। বোলারদা ধরফড়িয়ে উঠল। আবার তার মুখ চালানোর সুবর্ণ সুযোগ উপস্থিত। বারদই ঢেঁকুর তুলে পেটটাও হালকা করে নিল। ইট মে বি অর মে নট বি। যাই বলুন গড়াইবাবু, আপনি কি আবিষ্কার করেছেন জানি না, তবে আজ থেকে 25 কোটি বছর আগেকার রাক্ষসে ডাইনোসর এখানে, মানে আমাদের পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতো, এটা একটু বাড়াবাড়ি লাগছে। আপনি যখন এই লাইনের লোক নন, ওগুলো ডাইনোসরের ফসিল কিনা পুরোপুরি নিশ্চিত নন। তাই দেখুন শেষে কি হয়। বাড়াবাড়ি? হ্যাঁ,
আমার ইউনিভার্সিটির ডিগ্রি নেই মানছি, কলেজ স্ট্রিটে বই বেচে খাই তাও মানছি, বালিগঞ্জের এসি রুমে বসে বাংলার ইতিহাস হয়তো লিখিনি, সে এলেমও নেই আমার। কিন্তু মনে রাখবেন, রোদ বৃষ্টি মাথায় করে খোঁড়াখুঁড়ি করে সিরিয়াসলি কাজটা করেছি। স্পটে গিয়ে দিনের পর দিন পরিশ্রম করেছি। পণ্ডশ্রম হলে হবে? আমাদের দেশটাই এরকম, সবাই তেলা মাথায় তেল দেয়। হ্যাঁ, আপনিই বা কে মশাই বলার? না না, আমি কেউ নই, সামান্য ওই কলেজ টিচার। হ্যাঁ, প্রফেসর? ইয়ে, আপনি প্রফেসর? হ্যাঁ, আপনার বাবা মার আশীর্বাদে বাংলা ভাষা তত্ত্বের ওপর একটা পিএইচডি ডিগ্রিও আছে। আর আরেকটা কথা, আমি বালিগঞ্জে থাকি না। এসি রুম আছে বটে, কিন্তু সেখানে বসেও কাজটা করিনি। স্পটে গিয়ে ক্যাম্প করে ভাষার স্পেসিমেন কালেক্ট করে মাথার ঘাম পায়ে ফেলেই কাজটা করেছি। বোলারদাও জানতো না, বিস্ময়ে অভিভূত হয়ে গেল। হ্যাঁ ছোটকা স্যার, আপনিও ডাক্তারবাবু? ডক্টর দত্তগুপ্তরও চোখের ভাষা বদলালো। সো উই আর অন দ্য সেম বোট। নো স্যার, আমি কলেজ টিচার, আপনি ইউনিভার্সিটির। আপনি আমার বোটে উঠবেন কেন? আপনি বরং জাহাজে আছেন, আমি বোটে আছি। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মিস্টার দত্ত? বললেও ডক্টর দত্তগুপ্ত খুশিই হলেন। তবে আপনার রসবোধের প্রশংসা করতে হয়। গাড়ি ঢুকে গেল বিষ্ণুপুরে। গাড়ি থামতেই রকমারি পসরা নিয়ে জানলায় ঝাঁপিয়ে পড়ল হকাররা। কথাটা মুখের ওপর বলা ঠিক হয়নি বুঝে ছোট কাকা তাড়াতাড়ি এক ভাঁড় চা কিনে বাড়িয়ে দিল গড়াইবাবুকে। মুখে হাসি টেনে বলল, কিছু মনে করবেন না মিলিটারি বাবু, নিন চা খান। না না, ঠিক আছে। বলে গড়াইবাবু চা নিয়ে চুমুক দিয়ে চললেন। দ্রুত ভাঁড় শেষ করে ফেলতে যাবেন, ছোট কাকা হাত বাড়ালো। আরে আমাকে দিন, আমাকে দিন। আপনাকে হার্ট করেছি, একটা প্রায়শ্চিত্ত অন্তত করি। রাগ গলে জল হয়ে গেল গড়াইবাবুর। আপনি কেন? বলে নিজেই ভাঁড়টা জানলা দিয়ে গলিয়ে ফেলে দিলেন। আপনারা পড়াশোনা জানা লোক, প্রশ্ন তো আপনারাই করবেন। যাচাই না করে বিশ্বাসী বা কেন করবেন বলুন তো? এটাই আমার বোঝা উচিত ছিল। ও কারণে মাথা গরম করে ফেললাম। ভেরি সরি। হ্যাঁ, ভেরি সরি। বোলারদা স্টেশন দেখেও খাবারের জন্য হ্যাংলামি ভুলে বিস্মিত হলো। মিলিটারি কাকু স্যার তখন বলছিলেন লড়াই ঝগড়া হয় না আপনাকে দিয়ে, এখন দেখছি বেশ হয়। বাপরে, রাগ বটে, খিদেটাই কেমন মরে গেল। সকলে হেসে উঠল। ডক্টর দত্তগুপ্ত রাত হয়েছে বলে চা খেলেন না, উঠে পড়লেন বার্থে। তাঁর দেখা দেখি বিবি উল্টো দিকে টঙে চড়ে উঠল। তারপর আরামে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ছোট কাকাও শোয়ার তোড়জোড় করছিল, কিন্তু অর্ক সেদিকে যাচ্ছে না দেখে ভুরু তুলল। কিরে, ঘুমোবি না? ঘড়িতে কটা বাজে দেখেছিস? না, আমার আর ঘুমই হবে না, গায়ে কাঁটা দিচ্ছে পুরো। সে কি, কেন? ডাইনোসরের ফসিল। ইস, আমরাও যদি যেতে পারতাম মিলিটারি কাকুর সঙ্গে। হ্যাঁ, আরে আমার সঙ্গে গেলে তোমাদের অ্যাডভেঞ্চারের কি হবে? আপনার সঙ্গে যেতে পারলে ওদের আরো বড় অ্যাডভেঞ্চার হবে। যেরকম রেগে গেলেন আপনি, তাতে ছোট কাকার মুখের কথা মুখেই রয়ে গেল। অর্ক হঠাৎ চেঁচিয়ে উঠল, ছোটকা! ছোট কাকা সচকিত হয়ে জানলায় তাকাতেই দেখল বাইরে দাঁড়িয়ে এক ছোকরা ভেতরে দেখছে। ওপরের বার্থে ডক্টর দত্তগুপ্তকে আর বিবিকে দেখে শুট করে অদৃশ্য হয়ে গেল। সকলেই একটু থতমত খেল। ভুরু কুঁচকে গেছে ছোট কাকার। গড়াইবাবুকে বলল, না, সত্যি চিন্তার বিষয় দেখছি। অ্যান্টিক পার্টি সমানে পেছনে পড়ে আছে, সহজে ছাড়বে না আপনাদের। মনে হচ্ছে প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে। জেনে শুনে তো বিদেশি দালালদের হাতে ফসিলগুলো তুলে দিতে পারি না। নির্ঘাত স্পট পর্যন্ত তাড়া করে যাবে। সঙ্গে নিশ্চয়ই আরও লোকজন আছে। সে কি, ভয় পিছিয়ে যাবেন? একদম না, ওরা আরো পেয়ে বসবে, লাইফ হেল করে দেবে আপনার। ছোটকা স্যার ঠিকই বলেছেন, নো অ্যাবাউট টার্ন, লড়কে লেঙ্গে ডাইনোসর।
হ্যাঁ মিলিটারি কাকু, আমরা আপনার সঙ্গে আছি। মিলিটারি কাকু স্যার, ডোন্ট ওয়ারি। আমাদের লিডার ছোটকা স্যার আমাদের যা ট্রেনিং দিয়েছে, পেছনে লাগতে এলে মজা বুঝিয়ে দেব। লাল তটিতে আমরা তো ফাটিয়ে দিয়েছিলাম। ব্ল্যাকু, ছোট কাকা বোলারদাকে থামিয়ে তাকালো অর্কর দিকে। সত্যি সত্যি তোরা যাবি নাকি? বিবি শুয়ে পড়লেও ঘুমোয়নি, সব কথা তার কানে গেছে। ওপর থেকে মুখ বাড়িয়ে সেও বলল, তোমরা যাবে নাকি? তাহলে রাঁচির কি হবে? রাঁচি বাদ, ক্যান্সেল ক্যান্সেল। গেলেই পাগলাগার ওদের পুড়ে দেবে। কি দরকার? আমরা মিলিটারি কাকুর সঙ্গেই যাব। অবশ্য কাকু যদি আমাদের নিয়ে যান, মানে অ্যালাউ করেন। না নিয়ে গেলে জোর করে যাব। আরে বাবা, আমরা তো কাজে যাচ্ছি, বেড়াতে নয়। তোমরা খামোখা বেড়ানো মাটি করবে কেন বলো তো? আমরাও তো তাই যাচ্ছি মিলিটারি কাকু, আমরাও কাজ করব আপনার সঙ্গে। দরকার পড়লে মাটি খুঁড়ে ডাইনোসরের ফসিল বের করব, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, নতুন অভিজ্ঞতা হবে। ছোটকা, রাঁচি যেতে হবে না, চলো না ডাইনোসর দেখে আসি। জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক। এবার বিবি উঠেই বসলো। বোলারদাও আনন্দের সঙ্গে জুড়ল। আপনাদের কাজ আপনারা করবেন, আমি পাহারা দেব। যারা আপনাদের পেছনে লেগেছে ঘুষি মেরে দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেব। ছোট কাকা কি বলবে ভেবে পাচ্ছে না। গড়াইবাবু বিব্রতভাবে মুখ তুললেন ডক্টর দত্তগুপ্তর দিকে। স্যার, স্যার এরা তো ক্ষেপে উঠেছে, এদের সামলান। আরে ডেঁটে বলে দিন না, আর বিরক্ত করবেন আপনাকে। আপনারা গেলে তো ভালোই হয়, কিন্তু দেখুন অবস্থা যা দেখছি, আপনাদের জেনে শুনে তো ঝামেলায় ফেলতে পারি না। এতই যখন ঝামেলা, তখন স্পটে পুলিশ নিয়ে গেলেই তো হয়। আরে এসব ব্যাপারে পুলিশকে রাখে কখনো? মাঝখান থেকে ডিসকভারির ক্রেডিট হাতছাড়া হবে। কি দরকার এসব ঝামেলার মধ্যে গিয়ে? হ্যাঁ, ওপরের বার থেকে মুখ বাড়িয়ে ডক্টর দত্তগুপ্তও জুড়লেন। তার উপরে সঙ্গে বাচ্চা মেয়ে রয়েছে। আমি বাচ্চা নই স্যার, বড় হয়ে গেছি। তা নয় হয়েছ, কিন্তু তোমাদের কিছু হলে যে আমরা বিপদে পড়ব মামনি। আমাদের কাজও পণ্ড হবে। দেখুন মিলিটারি কাকু, বিপদটাই আমাদের ফেভারিট গেম, তার খোঁজেই আমরা ঘুরে বেড়াই। অর্ক, ছেড়ে দে না, ওদের ব্যাপার ওদেরই বুঝতে দে। শুধু পুলিশকে নয়, আমাদেরও ভয় পাচ্ছেন নিশ্চয়ই। ডিসকভারির ক্রেডিট শেয়ার হওয়ার ভয় পাচ্ছেন বোধ হয়, জানি না। বোলারদা ফস করে শুনিয়ে দিল। তার মানে ডাল মে কুচ কালা হে। কি বললেন? কিছু না, কিছু না। বোলারদা কথা ছুঁড়তে যেমন ওস্তাদ, ফেরাতেও তাই। সারেন্ডার করলো। সরি, ভেরি সরি মিলিটারি কাকু স্যার, আমাদের নিয়ে গেলে আর বলবো না, মা কালীর দিব্যি। গড়াইবাবু অসহায়ভাবে আবার মুখ তুললেন ডক্টর দত্তগুপ্তর দিকে। কি বলি বলুন তো স্যার? ঠিক আছে, এত করে সকলে চাইছে, চলুক। আনন্দে অর্কর নেচে উঠতে ইচ্ছে করলো, কিন্তু মনের ভাব চেপে নিয়ে সে বলল, হ্যাঁ তা নয় যাব, কিন্তু মিলিটারি কাকু তো প্রোগ্রাম ক্যান্সেল করবেন বলছেন। তোমরা সঙ্গে আছো, এই বয়সে এত কষ্ট করে এসেছি, পিছিয়ে আসা ঠিক হবে না। মিস্টার গড়াই, ছেড়ে দিন, সকলেই যাই, চলুন। তাও ইতস্তত করছেন দেখে ছোট কাকা বুদ্ধি করে গড়াইবাবুকে বলল, মহান গড় কীর্তি বংশের সন্তান আপনি, এত সহজে তো দান ছাড়ার লোক নন আপনারা। আপনার কীর্তি যাতে অক্ষয় হয়, তার জন্য আমরাও লড়ে যাব। আমাদের ওপর ভরসা করতে পারেন মিলিটারি বাবু। প্রশংসায় কে না খুশি হয়, গড়াইবাবুও হলেন। ঠিক আছে, চলুন। লড়াই যখন করতে চান তো চলুন, তবে হ্যাঁ, নিজের দায়িত্বে যাবেন। কিছু হলে আমাদের দোষ দিতে পারবেন না কিন্তু। রাইট, বল কিন্তু আপনাদের কোর্টে, ভেবে বলুন। ছেড়ে দিন স্যার, যাবে বলছে যাক, নিজের চোখে দেখে আসুক আমরা ডাকাত নাকি ক্রিমিনাল। বোঝা গেল বোলারদার ডাল মে কুচ কালা হে কথাটা গড়াইবাবুকে ভালোই বিঁধেছে। সত্যি বোলারদা পারেও বটে। ঝালদায় গাড়ি ঢুকলো পরের দিন সকাল 8টা নাগাদ।
গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিয়ে মুগ্ধ হয়ে গেল অর্ক। বিবিও লাফিয়ে উঠল। স্টেশনের গায়ে ছোট ছোট তিনখানা পাহাড়, চকচকে কালো গা, যেন হুমড়ি খেয়ে দেখছে কোন ট্রেন এলো, কারা নামলো আর কারাই বা উঠল। ও ছোটকা, বলছি কি একবারটি চলো না সামনের পাহাড়ে, এই তো কাছেই, এক ছুট্টে চলে যাব। তোর দাদার হাওয়া লেগে গেল নাকি রে? হ্যাঁ, পাহাড়, জঙ্গল, প্রকৃতি প্রেম তো তোর সাবজেক্ট নয়। তোর হলো ওরে বাবা রে, খেয়ে ফেললে রে, ধরলে রে, মরে গেলুম রে, এই করে এখনো ক্লাবে ভর্তির পাস মার্কটাও তুলতে পারলি না তুই। সারা রাত 32 পাটি দাঁত বেকার গেছে, ফলে মেজাজ খারাপ বোলারদার। গাড়ি থেকে নেমেই ছোলাওয়ালাকে পেয়ে 4টি ভিজে ছোলা কিনে তার ওপর রাগ মেটাচ্ছিল। ছোট কাকার কথায় হো হো করে হেসে বলল, যা বলেছেন ছোটকা স্যার, বিবি ডারপুক নাম্বার 1 লালত্রিতে কীভাবেই না ধেরিয়েছিল, কবে যে পাস করবে। হ্যাঁ সেই তো, নিজে কি, তোমায় তো পরীক্ষায় বসতেই হয় না, পেটুক কোথাকার। অর্ক সবই শুনছিল, কিন্তু মাথায় তার কিছুই ঢুকছিল না। কারণ কাল রাতের ঘটনা মাথায় রেখে সে গাড়ি থেকে যারা নেমেছে খুঁটিয়ে তাদের দেখছিল। হঠাৎ ফিসফিস করে উঠল, ছোটকা দেখো দেখো। কি রে অর্ক, কি? অর্ক চাপা গলায় বলল, দেখতে পাচ্ছ ছেলে দুটোকে? এই ট্রেন থেকেই নেমেছে। মনে হচ্ছে আমরা কোথায় যাই ওয়াচ করছে। দাঁড়া। ছোট কাকা যা দেখার দেখে এগিয়ে গেল গড়াইবাবুর দিকে। গড়াইবাবু ফোনে কথা বলতে বলতে কাঁধে হাতে পিঠে মাল সেট করছিলেন। রাতে এক ফোঁটাও ঘুমননি। দীর্ঘ ও ক্লান্তিকর সমুদ্রযাত্রার শেষে নাবিক যখন দূরে তীর দেখে উত্তেজিত ও আনন্দিত হয়, তাঁকেও ঠিক তেমনই লাগছিল। তবে ভেতরে ভেতরে যে চাপা টেনশনে রয়েছেন সেটা বোঝা যাচ্ছে। তাঁর টেনশনের প্রথম কারণ ডক্টর দত্তগুপ্ত। ডক্টর দত্তগুপ্ত এক্সপার্ট লোক, এ লাইনের একজন অথরিটি। তাঁর আবিষ্কৃত ফসিলগুলো পরীক্ষা করে যদি ছোট কাকার আশঙ্কা মতো রায় দেয় এগুলো ফসিলই নয়, স্রেফ পাথর, তাহলে তাঁর এতদিনের পরিশ্রম, এত দৌড়ঝাঁপ সব জলে যাবে। আবার যদি উল্টোটাও হয়, দেখা গেল ওগুলো ফসিলই এবং ডাইনোসরের ফসিলই, কিন্তু সেগুলো উদ্ধার করা গেল না। ক্রিমিনালরা স্পটে ধাওয়া করে ছিনিয়ে নিয়ে গেল। তাহলে তো শুধু পণ্ডশ্রমই হবে না, প্রাণ নিয়েও টানাটানি পড়বে। এই কারণেই অর্কদের যেতে বারণ করছিলেন তিনি। কিন্তু তাও তারা সঙ্গে আসায় অতিরিক্ত চিন্তা জুটেছে তাঁর। বাইরের লোক হয়ে মিছিমিছি তারা কেন গুলি বন্দুকের মধ্যে পড়তে যাবে? রাতেও একবার কথাটা তাদের শুনিয়েছিলেন। উত্তরে অর্ক তাকে চিন্তা করতে বারণ করে জানিয়েছিল, গুলি বন্দুক ফেস করার অভিজ্ঞতা তাদের আগেও হয়েছে। ক্রিমিনালদের টক্কর নেওয়ার কলিজা তাদের আছে। মিলিটারি কাকু নিশ্চিন্ত থাকতে পারেন। বোলারদাও গলা মিলিয়ে আর একবার গড়াইবাবুর কাছে ক্ষমা চেয়ে বলেছিল, মিলিটারি স্যার কাকুর কোনো চিন্তা নেই, তাঁরা তার জন্য দরকার পড়লে বডি ফেলে দেবে। যতই হোক ইউনিভার্সিটির টিচার, কখন কি মেজাজ। বোলারদার কথার হালকা চালে ডক্টর দত্তগুপ্ত হঠাৎই রেগে উঠেছিলেন। বডি থাকলে তো ফেলবেন, ওই তো উড পেন্সিলের মতো চেহারা, বিপদে পড়লেই ছুটবেন। সত্যি বোলারদার চেহারা উড পেন্সিলের মতো। শুনে অর্ক আর বিবি তো হেসেই খুন। তারপর থেকে বোলারদা গুম মেরে আছে। সকাল থেকে খানার ওপর রাগ ঝাড়লেও ঠিক সুবিধে করতে পারছে না, মুখখানা গোঁজ করে আছে। অর্ক ট্রেন থেকে নামা ছেলে দুটোকে দেখাতে ছোট কাকা গড়াইবাবুর কাছে যাচ্ছে দেখেও উৎসাহ পেল না, অন্যদিকে চলে গেল। ততক্ষণে ঘাড়ে পিঠে মালপত্রের বোঝা চাপানো কমপ্লিট হলেও ফোন ছাড়েননি গড়াইবাবু। ছোট কাকা অর্ককে নিয়ে তাঁর সামনে গিয়ে দাঁড়ালো, অপেক্ষা করছে গড়াইবাবুর কথা শেষ হওয়ার। ঠিক তখনই এক অপরিচিত যুবক এসে হাজির। তাকে দেখে গড়াইবাবু খুশি হলেন। পরে বলবেন বলে জানিয়ে তাড়াতাড়ি ফোন কেটে বললেন, আরে খোকন, তুমি এই গাড়িতেই নামলে নাকি? খোকন সায় দিয়ে যা জানালো, জানা গেল সে কলকাতারই ছেলে। এটা তার বিজনেস সেন্টার, স্টোন চিপসের ব্যবসা তার। গড়াইবাবুকে সে অনেক দিন ধরেই চেনে, তার হাওড়ার আস্তানাতেও গেছে। কাল রাতে সে গড়াইবাবুকে হাওড়া স্টেশনেই দেখে। অনেক দূরে তার কম্পার্টমেন্ট পড়েছিল বলে আশা হয়নি। ভালোই হলো, তোমাকে পেয়ে গেলাম। গড়াইবাবুর টেনশন কমল।
যাক, দলে আরও একজন লোক বাড়ল। একটা লরি জোগাড় করে দিতে পারবে খোকন? খোকন বলল, লরি কি হবে গড়াইদা? সে আছে, পরে বলবো। গড়াইবাবু বুদ্ধি করে প্রশ্নটা এড়িয়ে শুধলেন, বলছি, তোমার সময় আছে তো? একটু হেল্প করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, থাকবোক্ষণ। লরি নিয়ে চিন্তা করবেন না, আমার নিজেরই আছে। তাহলে তো সমস্যা মিটেই গেল। থ্যাংক ইউ খোকন। গড়াইবাবু ঘুরলেন ডক্টর দত্তগুপ্তর দিকে। স্যার, স্যার বলছি, খোকন কিন্তু খুব ভালো ছেলে, সাহসও আছে। একা একা ফিল্ডে দাঁড়িয়ে এত বড় ব্যবসা সামলায়। ও যে আমাদের গাড়িতেই আসছে সেটা জানতামই না। আপনাকে বারদই ফোনে চেষ্টা করেছিলাম আমি, ফোনটা রিং হয়ে গেল। এই দেখো, ট্রেনের শব্দে শুনতেই পাইনি। গড়াইবাবু ব্যস্তভাবে ফোনের কল লিস্ট বের করে বললেন, ঠিক ঠিক। অর্ক খোকনকে দেখছিল, হঠাৎ বলল, কাল রাতে আপনাকে দেখেছি খোকনদা, বিষ্ণুপুর স্টেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। খোকন সচকিত হয়ে অর্কর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, আসলে ঘুম আসছিল না, এছাড়াও ফোনে পাচ্ছি না দেখে ভাবলাম যাই গড়াইদার সঙ্গে একটু দেখা করে আসি। কিন্তু গিয়ে দেখি জোর কদমে আড্ডা জমেছে তোমাদের, তাই আর ডিস্টার্ব করলাম না। কিন্তু তোমার চোখ মুখ শার্প দেখছি। কোথায় থাকো তোমরা? গড়াইবাবু সব খুলে বললেন। শুনে সে কতটা খুশি হলো তা বোঝা গেল না। সকলকে অপেক্ষা করতে বলে সে চলে গেল রিক্সা ডাকতে। তাহলে একটা মিস্ট্রি কাটলো মিলিটারি বাবু, তাই তো? বিষ্ণুপুরে ট্রেনের জানলা দিয়ে যে উঁকি দিচ্ছিল সে তাহলে আপনার খোকনই। বলতে বলতে আসল কথাটা মনে পড়ল ছোট কাকার। ভুলেই গিয়েছিল। অর্ক যেদিকটা দেখিয়েছিল তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে সেদিকে চেয়ে দেখল প্ল্যাটফর্ম ফাঁকা। অর্ক বলল, নেই তো, পাখি উড়ে গেছে। সেই চাপদাড়িওয়ালা আর সোনালি ফ্রেমের চশমা পরা লোক দুটো ছিল, তাই না? না না, ধরা পড়ে গেছে তো, তাই দাড়ি খুলে ফেলেছে। চোখেও দেখলাম সানগ্লাস চড়িয়েছে, আর দুজনেরই মাথায় টুপি। পুরো লুকটাই চেঞ্জ করে ফেলেছে। গড়াইবাবু জিজ্ঞেস করতে খোকনকে পেয়ে যাও বা একটু চিন্তা কমেছিল তার, আবার বাড়ল। ডক্টর দত্তগুপ্ত গম্ভীর হয়ে গেলেন, বললেন, এই জন্যেই গড়াইবাবু বারণ করেছিলেন আপনাদের আসতে। ছোট কাকার এবার গায়ে লাগলো, থমথমে মুখে বলল, ওকে, যাব না, ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, উঠে পড়ছি। এই চল তোরা। অর্ক ছোট কাকাকে ভালো করেই চেনে, রাগলে তাকে রোখা কঠিন। ডাইনোসরের বদলে পাছে রাঁচি যেতে হয় ভেবে টেনশনে পড়ে গড়াইবাবু ম্যানেজ দিলেন। বললেন, না না, সে কি, আপনারা আমার সঙ্গেই যাবেন। ছোট কাকা রেগে মেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই খোকন এসে দাঁড়ালো। রিক্সা এসে গেছে। ছোট কাকার রাগ তখনও যায়নি, বলল, না না, আমরা যাচ্ছি না, আপনারা যান। গড়াইবাবু ব্যস্ত হলেন। ডক্টর দত্তগুপ্ত বিব্রত হলেন। ছোট কাকাকে অনেক কষ্টে শান্ত করে তাকে আর অর্ককে ডেকে পরামর্শ শুরু করলেন। গাড়িও লম্বা হুইসেল দিয়ে ছেড়ে দিল। অর্ক এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছোট কাকা যা রেগেছিল, ভয় ধরে গিয়েছিল যে এত বড় অ্যাডভেঞ্চারটা মিস না হয়। সে উৎসাহের সঙ্গে আলোচনায় যোগ দিল। সকলে মিলে পরামর্শ করে ঠিক হলো এখনই এত ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এখন দলে তারাও কম ভারী নয়। আপাতত রিক্সা নিয়ে হোটেলে ওঠা যাক, তারপর একটু রেস্ট নিয়ে বেলার দিকে লরি এলে স্পটের দিকে যাত্রা হবে। আলোচনা শেষ করে ডক্টর দত্তগুপ্ত রিক্সার দিকে এগোতেই বোলারদাকে দেখা গেল আলুর চপের ঠোঙা হাতে। আর ভেরি সরি, গরম গরম পেয়ে গেলাম কি না। কাল থেকে তো না খেয়েই আছি একরকম, ওই লোভ সামলাতে পারলাম না। শোন, না বলে এভাবে চলে গেলে পরের বার থেকে তুই বাদ ব্ল্যাক। না না না, সরি সরি, ভেরি সরি। বোলারদা চমকে গেল, আবারও 5 বার সরি বলে অর্কর দিকে চেয়ে গলা চাপল। অর্ক স্যার, হেড অফিস গরম কেন? অর্ক হাসি চেপে বলল, চুপ চুপ, চলো, রিক্সা দাঁড়িয়ে আছে। তাই চলো।
বোলারদা কিছু বুঝল না। তার মালের সঙ্গে ছোট কাকার ব্যাকপ্যাকটাও ঘাড়ে করে এগোবে এমন সময় ছোট কাকা তার কাছ থেকে ব্যাকপ্যাকটা কেড়ে রাগের গলায় বললেন, এই আমারটা নিতে হবে না, যা এখান থেকে। ছোট কাকার মেজাজ দেখে আর কথা বাড়ালো না বোলারদা, মুখ শুকনো করে এগিয়ে গেল। ঝালদা শহরটা ছোট, মফস্বলের বিজনেস সেন্টার যেমন হয়। ঘাড়ে ঘাড়ে পরিকল্পনাহীন পাকা বাড়ি, ধুপা ছাড়া ছাড়া গুমটি ঘর, নোংরা দোকানপাট। এখানকার লোকেদের অধিকাংশেরই গায়ের রং কালো, রুক্ষ মুখ, ধূলি ধূসর পোশাক, মুখের ভাষাও অন্যরকম, বাংলা হিন্দি মেলানো মেশানো। তার কিছু বোঝা যায়, আবার কিছু একেবারেই বোঝা যায় না। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠান্ডা হাওয়ায় মাথা কিছুটা ঠান্ডা হয়েছে ছোট কাকার। জানালো এর নাম খোট্টা ভাষা। অর্ক অবাক। খোট্টা? আমরা তো খোট্টা বলতে বিহারিদের বুঝি। বিহারিদের বুলি হলো মগহি, মৈথিলি আর ভোজপুরি। তারা কেউই খোট্টা ভাষায় কথা বলে না। খোট্টা চলে ওই বাংলা, ঝাড়খণ্ড অথবা ওই বাংলা বিহার সীমান্তে। এটা হলো একটা যাকে বলে মিশ্র ভাষা। ঝাড়খণ্ডী বাংলা আর মগহি ভাষা মিলে তৈরি। ঝাড়খণ্ডী তাও বোঝা যায়, কিন্তু খোট্টা ভাষা বোঝা যায় না। এখানে যে বাংলাটা মোটামুটি হলেও বুঝতে পারবি, জানবি সেটা ঝাড়খণ্ডী বাংলা। আর যেটা বুঝতেই পারছিস না, জানবি সেটা হলো খোট্টা বাংলা। বাপ রে, ভাষার কত রকম ডিভিশন! তুই ফিজিক্স নিয়ে কলেজে ভর্তি না হলে আমি বলতাম বাংলা নিয়ে পড়, খোট্টা ভাষা নিয়ে গবেষণা কর। বিবি সব শুনছিল, ভালো না বুঝলেও বলতে ছাড়ল না। কি সব খাট্টামাট্টা নিয়ে কথা বলছো তোমরা? এর চেয়ে ডাইনোসর অনেক ভালো। কখন যাবো গো ডাইনোসর দেখতে? দেখতে পাস কিনা দেখ, গিয়ে দেখবি তোর ডাইনোসর হয়তো উড়ে গেছে। ও বাবা, ডাইনোসর ওড়ে নাকি? খুব ওড়ে। উড়ন্ত ছোট ডাইনোসর দেখিসনি সিনেমায়? বিবির মনে পড়ল। হ্যাঁ তাই তো। ঝালদায় ঘন্টা দুয়েকের বিরতি। যে হোটেলে উঠেছিল একটু পুরনো হলেও ঘরদোর খারাপ নয়, জলের ব্যবস্থাও ভালো। আশ মিটিয়ে স্নান করে লং জার্নির ক্লান্তি দূর করে নিচের রেস্তোরাঁয় খেতে যাওয়ার মুখে খবর এলো লরি এসে গেছে। আনন্দে লাফিয়ে উঠল বিবি। ডাইনোসর দূর, জীবনে সে লরিতেও তো চাপেনি। বিবির গায়ে হালকা সবুজ কুর্তা আর ক্রিম কালারের কটন পাজামা, বেশ লাগছিল তাকে। কিন্তু বোলারদা ঠিক উল্টো, স্যুট ছেড়ে সাধারণ প্যান্ট শার্ট পরেছে। হাতের দেখনদারি বাহারি ঘড়িও খুলে এসেছে। চারপাশে অনেক চোর ডাকাত জুটে গেছে। ডাইনোসর ফসকে গেলে পাছে তার বদলে তা খুলে নিয়ে যায়, তার জন্যই তার এই বাড়তি সতর্কতা। বিবি হেসে ফেলল। তোমার ওই অচল ঘড়ি ফেলে দিও, কেউ নেবে না। অচল? নয়তো কি, বারবার ঘড়ি দেখাও না ছাই, আসলে ঘড়িটা দেখাও লোককে। মোটেই না ছোট ম্যাডাম, রোজ দম দি। অচল না আর কিছু। দম দেওয়া ঘড়ি নয় ওটা, ব্যাটারির ঘড়ি। কবেই ব্যাটারি শেষ হয়ে গেছে। এই চুপ চুপ চুপ, আস্তে আস্তে। ততক্ষণে সকলে রেডি হয়ে হোটেল থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। ছোট কাকা কারোর সঙ্গে মোবাইলে কথা বলছিল। হঠাৎ চোখ তুলে সামনে চেয়ে থমকে গেল। অর্ক সচকিত হয়ে নজর করে দেখল রাস্তায় লোকজনের জটলা। ছোট কাকাকে বলে সে তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। মোবাইলে দ্রুত কথা সেরে ছোট কাকাও গেল। জটলার কারণ যা জানা গেল তা রীতিমতো আশঙ্কাজনক। একজন লোক অনেকক্ষণ ধরে হোটেলের সামনের মিষ্টির দোকানে ঠায় বসেছিল। তার হাবভাব সন্দেহজনক ঠেকায় স্থানীয় লোকজন তাকে থানায় নিয়ে গেছে। মনে হয় জঙ্গলের উগ্রপন্থী হবে। অর্কর চোখ জল করে উঠল। ছোট কাকাকে বলল, ট্রেন থেকে নামার পর যাদের দেখালাম তাদেরই একজন বলে মনে হচ্ছে ছোটকা। তুই শিওর? রাতে এরাই ছদ্মবেশ ভাড়িয়ে আমাদের কামরায় উঠেছিল? তুই 100% শিওর? সকালে তো দূর থেকে দেখেছি, তাই তো মনে হচ্ছে। মনে হচ্ছে বললে তো হবে না। অন্য পার্টি হলে সন্দেহভাজনদের লিস্ট আরও বাড়বে। কজন কালপ্রিটকে ফেস করবো বলতো? হ্যাঁ সেটাও ঠিক।
অ্যাডভেঞ্চারে এসে শেষে দেখছি অপরাধীদের পেছনেই ছুটে মরতে হবে। বলতে বলতে চঞ্চল হলো অর্ক, বলল, ছোটকা, ডক্টর দত্তগুপ্ত মেন কালপ্রিট নয় তো? মানে সত্যিকারের প্যালিওন্টোলজিস্ট তো লোকটা? মনে আছে সোনার কেল্লা ছবিতে নকল ডক্টর হাজরা রাজপ্রাসাদের লুকোনো ধন দৌলত লুট করতে জাতিস্বর মুকুলকে নিয়ে রাজস্থান পর্যন্ত চলে গিয়েছিল? নইলে আমাদের ছেড়ে ফেলার জন্য প্রথম থেকে এত ব্যস্ত কেন উনি? প্রথম থেকেই এত ব্যস্ত কেন? সম্ভবত না, বুঝলি, কথা শুনে মনে হলো লোকটা জেনুইন। আমায় প্রফেসর শুনেছে, ভাবছে ক্রেডিট শেয়ার হয়ে যাবে। সোনার কেল্লায় মোটিভ ছিল ক্রাইম, এখানে হলো ক্রেডিট, একটু 19-20 আর কি। বিবি 8 বার সোনার কেল্লা দেখেছে। সে বলল, এখানে তবে মুকুলকে? লালতটিতে তুই যেমন হয়েছিলি এখানেও তুই হলেই ভালো হতো, কিন্তু তুই আবার মেয়ে, তাই মুকুল হবে আমার ব্ল্যাকু, আমার গোঁফদাড়িওয়ালা মুকুল। কি, তাই তো? গুড আইডিয়া। সেখানে মুকুল ছিল জাতিস্বর, আর এখানে মুকুল হলো খ্যাটনেশ্বর। সম্মান দিয়ে বল, অন্তত বল শ্রীযুক্ত খ্যাটনেশ্বর। ছোট কাকা মুড বদলে দূরে দাঁড়ানো বোলারদাকে হাতছানি দিল। হ্যাঁ ব্ল্যাকু, এদিকে আয়। আমার মালটা আমি বইব বলে তোকে এনেছি এখানে, নে শিগগির নে। এবার বোলারদার ভয় চলে গেল। ছোট কাকার রাগ পড়েছে দেখে একগাল হাসল সে। ছুটে এসে ছোট কাকার ব্যাকপ্যাকটা কাঁধে নিয়ে চোখ নাচালো। দিন দিন ছোটকা স্যার, দিন দিন। হেড ঠান্ডা হয়েছে, এবার হেড অফিসে ফুল দমে কাজ হবে। এমন এক একটা কথা বলে না বোলারদা। অর্ক হেসে গড়িয়ে পড়ল। এই জন্যেই এরা কোনো অ্যাডভেঞ্চারে বোলারদাকে বাদ দেয় না, সঙ্গে করে নিয়ে আসে। তাকে খুঁচিয়ে আরও মজার মজার কথা শোনার ইচ্ছে ছিল তার। ঠিক তখনই গড়াইবাবু হন হন করে সামনে এসে দাঁড়ালেন। ছোট কাকা আর ডক্টর দত্তগুপ্তকেও ডেকে নিলেন। এই যে বলছি, আপনারাও আসুন। হ্যাঁ, এদিকে আসুন। তিনজনে নিচু স্বরে একটু কথাবার্তা বলে হাঁটতে হাঁটতে চলে গেল লরির কাছে। তাদেরই অপেক্ষা করছিল খোকন। তার কানে কানে গড়াইবাবু গিয়ে কিছু বলতেই সে হন্তদন্ত হয়ে কোথায় যেন চলে গেল। মিনিট 5 মধ্যেই ফিরেও এলো। দেখা গেল তার কাঁধে একটা ঝোলা। যাক, আর চিন্তা নেই, এবার নিশ্চিন্তে যাওয়া যাবে। অর্করা গিয়ে দাঁড়াতে গড়াইবাবু বললেন, একটা প্রোটেকশন নিয়ে রাখলাম। প্রোটেকশন? তার মানে রিভলভার বা পিস্তল নির্ঘাত কিছু একটা সঙ্গে করে এনেছে। নাম খোকন হলেও দেখা যাচ্ছে সবেতেই এক্সপার্ট। গড়াইবাবুর একটু বেশিই যেন বাধ্য। অ্যান্টিক পার্টি ওকে কায়দা করে গড়াইবাবুর পেছনে জুড়ে দেয়নি তো? খটকা লাগলো অর্কর। সে চেয়ে রইল, ভাবল ডক্টর দত্তগুপ্তের মতো একেও চোখে চোখে রাখতে হবে। ততক্ষণে বোলারদার সঙ্গে হাতে হাত মিলিয়ে অ্যাডভেঞ্চার কিট, জালি ব্যাগ, জলের বোতল, চা ভর্তি ফ্লাস্ক, কাগজের কাপ আর টুকিটাকি সব জিনিসপত্র লরির ডালায় তুলে ফেলেছে খোকন। নিজেও তাতে চড়ে ছোট কাকার ক্যামেরাকে দেখিয়ে বলল, হাতে করে মিছিমিছি এটা আপনি বইবেন কেন? দিয়ে দিন আমার ঝোলায়। ছোট কাকা ক্যামেরাটা বাড়িয়ে ঘুরল বোলারদার দিকে। কিরে ব্ল্যাকু, হ্যাঁ কেমন বুঝছিস? ফাটাফাটি, তাও আবার লরিতে। সৃষ্টি ছাড়া অ্যাডভেঞ্চার ক্লাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে গলা মেলালো। ছোট কাকা তাকালো অর্কর দিকে। এই উঠে পড় সকলে, ওট ওট ওট। খোকন হাত বাড়ালো। আমার হাতটা ধরো। অর্ক হাত বাড়াতে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল ছোট কাকার। ফোনে কথা বলতে বলতে ছোট কাকার মুখ চোখ বদলে গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড বলে খোকনকে দাঁড় করিয়ে ফোন কেটে অর্ককে আড়ালে ডেকে নিয়ে গেল। অর্ক, তুই সন্দেহ করছিলি না? ভালো করে চারদিক দেখে গলা চেপে ছোট কাকা বলল, তাই একটু আগে আমার এক অধ্যাপক বন্ধুকে ফোন করে ডক্টর দত্তগুপ্ত সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম, আর এইমাত্র সে জানালো প্যালিওন্টোলজিক্যাল রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর মনুজেন্দ্র দত্তগুপ্ত সম্প্রতি সাসপেন্ডেড।
নানা অ্যাডস আর স্কলারশিপের টাকা নয় ছয় করে ডিপার্টমেন্টকে প্রায় ডুবিয়ে ছেড়েছিলেন। একদম লেটেস্ট ঘটনা বলে এখনো মিডিয়া জানতে পারেনি। সে কি কি বলছো? অর্ক এবার ধাক্কা খেল। ডক্টর দত্তগুপ্তকে তো নকল ডক্টর হাজরা ভেবেছিল, কিন্তু তা নয়। তার বদলে এ তো ডক্টর জেকিল। অপরাধের গন্ধে, টাকার গন্ধে রূপ বদলে মিস্টার হাইড হয়ে ঘুরছেন। অ্যান্টিক পার্টি তার কাছে এসেছিল, না নিজেই ডেকে এনেছিলেন? ডক্টর হাজরাকে ফেলুদা দেখে নিয়েছিল, তাকে দেখতে হবে ডক্টর হাইডকে। ভবিষ্যতে গোয়েন্দা হতে গেলে আরও কত কি যে দেখতে হবে, জানতে হবে, করতে হবে। মিনিট 15 মধ্যেই শহর পেছনে পড়ে গেল। পাকা সড়ক ছেড়ে গাড়ি উঠে এলো উঁচু নিচু পাহাড়ি পথে। পরের পর দেহাতি গ্রাম, সাঁওতালি গ্রাম ছাড়িয়ে ছুটে চলল জঙ্গলের দিকে। রাস্তার হাল খুবই খারাপ। এক এক জায়গায় এমনই দুর্গম যে লরিরই দম ছুটে যাচ্ছিল। একে কাঁকুড়ে মাটি, তার ওপর নুড়ি পাথরে আর কালো কালো বোল্ডারে ছয় লাভ। সেসব মারিয়ে কাটিয়ে গাড়ি এই ওপরে উঠছে, আবার এই নিচে। ড্রাইভারের কেবিনে গড়াইবাবু, বিবি, ডক্টর দত্তগুপ্ত ও অর্ক গাদাগাদি করে বসেছে। খোকন চেয়েছিল অর্ককে পেছনে ওঠাতে, তবে ছোট কাকার নির্দেশে তাকে কেবিনেই বসতে হয়েছে। ভেতরে সে সন্দেহভাজন ডক্টর দত্তগুপ্তকে সামলাবে, ছোট কাকা আর বোলারদা ডালার মধ্যে বসে সামলাবে আর এক সন্দেহভাজন খোকনকে। ছোট কাকার মনে অবশ্য সন্দেহটা ঢুকিয়েছে অর্কই। গাড়ির ঝাঁকুনিতে সকলে বিরক্ত হলেও বিবির ভারী মজা। যত লাফাচ্ছে ততই মজা। ড্রাইভার বিরক্ত হচ্ছিল। ঠিক সে ব্যাঠো, চিল্লাও মত। ধমক দিল বিবিকে। লোকটি অবাঙালি। গাড়িটাও খোকনের নয়, ওটা ভোরেই সাইটে বেরিয়ে গেছে, তাই পাওয়া যায়নি। নতুন লরি জোগাড় করতে তার না হয়েছে স্নান, না হয়েছে ভালো করে খাওয়া দাওয়া। ওরা অবশ্য যে হোটেলে উঠেছিল তার নিচে রেস্তোরাঁর মতো ছিল একটা। খিদের মুখে যে যা পেয়েছে চেটেপুটে খেয়েছে। বোলারদা থালাটাও চেটে খেয়ে তবে ছেড়েছে। ড্রাইভারের পাশে বসে গড়াইবাবু পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। কথায় কথায় জানালেন ওরা যেখানে যাচ্ছে তার কাছেই একটা পাহাড় আছে। তার গা থেকে চুনা পাথর বের করে লরি করে চালান যায় এই পথে। এই বলে কবে খননের কাজ আরম্ভ হয়, কোন কোম্পানি কাজটা শুরু করে, তার ঠিকুজি কুষ্টি গড় গড় করে বলে দিলেন। সঙ্গে জুড়লেন তাঁর দেশের বাড়ি নাকি কাছেই, তবে সেটা পশ্চিমবঙ্গে নয়, ঝাড়খণ্ডে পড়ছে। খনিজ উপাদানের পাশাপাশি এসব এলাকায় ইতিহাসের এত রকম উপাদান ছড়িয়ে আছে যা বলে শেষ করা যাবে না। অর্ক জিজ্ঞেস করল, আচ্ছা মিলিটারি কাকু, এখানে যে ডাইনোসরের ফসিল পাওয়া যাবে এই ধারণাটা কি করে হলো আপনার? গড়াইবাবু বললেন, ধারণা করার মতো বিদ্যে আমার নেই। ছোটবেলা থেকে পাহাড়ে জঙ্গলে ঘুরতাম। হাওড়ায় আমার কাকার বাড়ি, সেখানেও যাতায়াত করতাম, সিনেমা থিয়েটার দেখতাম। জুরাসিক পার্ক ছবিটা দেখেই আমার চোখ ফটে, বুঝলেন। বইপত্র ঘাঁটতে থাকি, ফসিল কি জানতে পারি। মনে হয় পাহাড়ে জঙ্গলে ঘোরাঘুরির সময় অনেক রকম অদ্ভুত পাথর দেখেছি। সেগুলোর গায়ে নানা রকমের ছাপ। দেখলেই মনে হয় কোনোটায় যেন নাড়ি ভুঁড়ির, কোনোটায় পিঠের কাঁটার, কোনোটায় লেজের, আবার কোনোটায় বা দাঁতের ছাপ। চলে যাই গ্রামে। ওপর ওপর যেগুলি ছিল সেগুলি ছাড়াও মাটির তলায় যদি থাকে এই ভেবে খোঁড়াখুঁড়ি করতেই দেখি ফসিলের ছড়াছড়ি। কিন্তু সেগুলো যে ফসিল সেটা কি করে বুঝলেন? আমরা মুখ্য সূক্ষ্ম গাঁয়ের মানুষ, তাও পাথরগুলো ঘাঁটাঘাঁটি করে সাধারণ পাথরের সঙ্গে 3টে পার্থক্য নজর করেছিলাম। এমনি পাথরগুলোর চেয়ে সেগুলো অনেক হালকা। দ্বিতীয়ত গাটা মসৃণ নয়, বেশ বেশ খড়খড়ে। 3 নম্বর হলো এমনি পাথর জলে ফেললে জলের বড় ফোঁটা তুলে ডুবে যায়। এগুলো ডোবালে জলে বুড়বুড়ি ওঠে। ডক্টর দত্তগুপ্ত তারিফ করলেন, গুড অবজারভেশন। গ্রামের মানুষ বলছেন আপনি তো আধা বিজ্ঞানী হয়ে গিয়েছেন মিস্টার গড়াই। লজ্জা দেবেন না স্যার, এগুলো ডাইনোসরের ফসিল হলেও হতে পারে ভেবে স্রেফ কল্পনা করেই আর্টিকেলটা লিখেছিলাম।
তা নিয়ে যে এত কাণ্ড হবে এতটা ভাবিনি। এখন গিয়ে যদি দেখা যায় কিছুই না, তাহলে বড় লজ্জায় পড়ব। ডক্টর দত্তগুপ্ত যে নকল ডক্টর হাজরা নন তা নিশ্চিত হওয়া গেছে, তাও মনটা খচখচ করছিল অর্কর। পরীক্ষা করতেই তাকে প্রশ্ন হানল, স্যার, কাল ছোটকা বলছিল এখানে ডায়নোসর পাওয়া মুশকিল, আর আপনিও তো দেখলাম অ্যাডমিট করলেন, তাহলে কেন যাচ্ছেন? মুশকিল মানছি, অসম্ভব তো বলিনি। এই যে রাঢ়, যেটা পূর্ব ভারতের দক্ষিণ পশ্চিম মালভূমির অংশ, গন্ডোয়ানাল্যান্ড সৃষ্টির পরও তা ভারতের দাক্ষিণাত্যের সঙ্গে যুক্ত অবস্থায় থেকে গিয়েছিল। দাক্ষিণাত্যে ডাইনোসরের ফসিল পাওয়া গেছে, তাই এখানে নয় কেন? কথাটা ভাববার মতো। ভারতের দাক্ষিণাত্যে যদি ডাইনোসর থাকতে পারে, তাহলে একই মহাভূখণ্ডের অন্তর্গত রাঢ়েও ছিল, এটাই স্বাভাবিক। তাছাড়া রাঢ় আগ্নেয়গিরি রেখার মধ্যে পড়ে না, যদি পড়তো তাহলে নিশ্চিত করেই তার গলিত লাভার মধ্যে ডাইনোসরের ফসিল নিশ্চিহ্ন হয়ে যেত। মনের খচখচানি গেলেও সবটা গেল না অর্ক, কারণ ছোট কাকার মুখে যা শুনল, ডক্টর দত্তগুপ্ত টাকার পেছনে পড়ে গিয়েছেন, তার উপরে গড়াইবাবুর মতো সাধারণ লোকের কথায় হুট করে চলে এসেছেন। যা ভাবছে গ্রামের মানুষ পেয়ে গড়াইবাবুকে ঠকিয়ে আবিষ্কারের কৃতিত্বটা নিজেই হাতিয়ে নেবে না তো? আর তার জন্যেই কি স্পেসিমেন সঙ্গে করে নিয়ে যাওয়ার এত আগ্রহ তাঁর? নিয়ে গিয়ে তাঁর ইনস্টিটিউটে তুলবেন না নিজের বাড়িতে? বিবি মন দিয়ে সব কথা শুনছিল, প্রশ্ন করল, আচ্ছা স্যার, ছোটকা বলছিল উড়ন্ত ডাইনোসরও নাকি ছিল, তাহলে কত রকম ডাইনোসর ছিল গো? অনেক রকম। তোমার ছোটকা ঠিকই বলেছেন। 100 টনের সুপার স্রাস থেকে হালকা ওজনের উড়ন্ত ডাইনোসর সব রকমই ছিল। 100 টন? সে তো রাক্ষসের মতো চেহারা। রাক্ষস কিছুই নয় তার কাছে। বাংলায় বলা হয় মহা ডাইনোসর। বড় আকারের ডাইনোসরেরা সাধারণত নিরামিষাশী ছিল, তাদের ছিল 7-7টা হাতির ওজনের খোরাক। আবার মাংসাশী ডাইনোসরও ছিল, তারা অন্য প্রাণীদের তো খেতই, ছোট আকারের ডাইনোসর পেলেও চিবিয়ে খেত। ঠিক ঠিক, জুরাসিক পার্ক ছবিতে দেখেছিলাম যেন। হ্যাঁ, ছবিতে দেখেছিলে, এবার নিজের চোখে দেখবে। আমরা পৌঁছে গেছি। বলতে বলতে গাড়ি ব্রেক কষে দাঁড়ালো। স্পট এসে গেছে। অর্ক ঘড়ি দেখল, কাঁটায় কাঁটায় 1:10। মন থেকে চিন্তা ঝেড়ে বিবিকে নিয়ে গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে উৎফুল্ল হয়ে উঠল। চল বিবি, চল। অপূর্ব জায়গা, চোখ জুড়িয়ে যায়। চারপাশে পাহাড়, পাহাড় আর পাহাড়, তার তলায় তলায় থমথম করছে গভীর জঙ্গল। জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। সামনের পাহাড় থেকে বাঁক খেয়ে বেরিয়ে এসেছে ছোট্ট একটা নদী, তার তীরে পাথুরে ঢিবি, স্থানীয় ভাষায় ডুংরি। লরি এসে দাঁড়িয়েছে তারই সামনে। গাড়িতে হালকা চালেই কথা বলছিলেন ডক্টর দত্তগুপ্ত। অর্কদের পেছন পেছন গাড়ি থেকে নামতেই মুহূর্তে মুখ চোখ পাল্টে গেল তার। পাহাড় থেকে চোখ সরিয়ে অর্ক তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। দেখল ভদ্রলোকের হঠাৎ কেমন তাড়া লেগে গেছে। ছোট কাকাদের গাড়ি থেকে নামার তরটুকু সইছে না। ব্যস্তভাবে গড়াইবাবুকে বললেন, মিস্টার গড়াই, চলুন, নিয়ে চলুন আমায়, কুইক। গড়াইবাবু বললেন, চলুন, একটু ওপরে উঠতে হবে স্যার। কই, কোথায়? গড়াইবাবু আঙুল তুলে ঝোপঝাড়ের মধ্যে পায়ে চলা সুঁড়ি পথ দেখালেন। চোখে উত্তেজনার ছাপ পড়ল ডক্টর দত্তগুপ্তর। গড়াইবাবুর অপেক্ষা করলেন না, ঝোপঝাড় ঠেলে নিজেই উঠতে শুরু করলেন। কে আসছে কে নয় ফিরেও তাকালেন না। অর্ক অ্যালার্ট হয়ে গেল। দেরি না করে সেও অনুসরণ করতে শুরু করল ডক্টর দত্তগুপ্তকে। ছোট ডুংরি, আপাদমস্তক লম্বা লম্বা ঘাসে আর কাঁটা ঝোপে ভরা। উঠতে উঠতেই মাঝে মাঝেই খোঁড়াখুঁড়ির টাটকা দাগ লক্ষ্য করা যাচ্ছিল। গড়াইবাবুরই কীর্তি। মাটির ওপরে ছড়ানো স্পেসিমেনেও খুশি হননি। মাটি খুঁড়ে চারপাশ ওলট পালট করে দিয়েছেন। ভদ্রলোকের এলেম আছে। ডক্টর দত্তগুপ্তর পরীক্ষায় যদি পাশ করতে না পারেন, খুবই দুঃখের কথা হবে। কাঁটার খোঁচা খেয়ে সামলে মিনিট 7-8 লাগলো ডুংরিটার মাথায় উঠতে।
উঠেই অর্কর চোখে পড়ল ওপাশে বিশাল একটা জলাশয়, স্থানীয় ভাষায় বাঁধ। তাতে ফুটে আছে পদ্ম ও শালুক। আকাশে ওড়াউড়ি করছে অজস্র পাখি। কিছু মানুষজনও দেখা যাচ্ছে, স্নান টান করছে। তাদের কথাবার্তা টুকরো টুকরো ভেসে আসছে। একজন দাড়িওয়ালা মানুষও দেখা গেল তাদের মধ্যে। বাঁধের তীরেই মাথা ঝাড়া দিয়ে উঠেছে মস্ত এক পাহাড়, তার সর্বাঙ্গে সাদা সাদা দাগ। গড়াইবাবু পৌঁছে গিয়েছিলেন, সঙ্গে করে এনেছেন বিবিকে। পাহাড়ের দিকে চেয়ে উচ্ছ্বসিত হয়ে সে অর্ককে বলল, দেখ দাদা, পাহাড়টার যেন সেটি হয়েছে। অদ্ভুত না? গড়াইবাবু হো হো করে হেসে বিবির পিঠ চাপড়ে জানালেন, এটাই সেই চুনা পাহাড়। চুনা পাথর বের করে এই অবস্থা হয়েছে। কথাটা কানে যেতেই ডক্টর দত্তগুপ্তও মুখ তুললেন। পাহাড় দেখেই চোখের ভাষা বদলে গেল তাঁর। বললেন, মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। কি স্যার? এটা সুপারসেরাসের বিচরণের আইডিয়াল প্লেস। আই থিঙ্ক বহু কোটি বছর আগে ওই পাহাড়টা এত উঁচু ছিল যে তার মাথায় সারা বছর বরফ জমে থাকতো। সেই বরফ গলা জল এসে পড়তো এই জলাশয়ে। জলাশয়টা তখন ছিল বিশাল আকারের একটা হ্রদ। সারাদিন তাতে তোলপাড় করে বেড়াতো রাক্ষসের চেহারার ডাইনোসরের দল। কোনো সন্দেহ নেই এই ডুংরিটা তখন জলাশয়ের তলাতেই ছিল। ততক্ষণে ছোট কাকারাও এসে পড়েছে। বোলারদা একটু পিছিয়ে পড়েছিল, তাকেও ধরে এনেছে। তার হাতে চায়ের ফ্লাস্ক আর ভাঁড়। ডক্টর দত্তগুপ্তর কথা কানে গিয়েছিল ছোট কাকার। চট করে পাহাড় আর বাঁধ দেখে মাথা নেড়ে অন্য কথা বলল, তা নাও হতে পারে স্যার। পর্বত ক্ষয়ে পাহাড়, আর পাহাড় ক্ষয়ে ডুংরি। পাহাড়টা এখন যে অবস্থায়, ডুংরিটাও সে সময় সম্ভবত অতটাই উঁচু ছিল। ডাইনোসররা এখানেই ঘুরে বেড়াতো এটা মনে হচ্ছে, কিন্তু অত ওজন নিয়ে চলাফেরায় অসুবিধে হতো বলে এক পেট গাছপালা খেয়ে বাঁধে নেমে পড়তো। জলের তলায় শরীরের ওজন কমে যায়, তাই আরাম পেত। বিবির চোখে স্বপ্ন উড়ে এলো। একটা ডাইনোসর সত্যিই যদি থাকতো, কি ভালোই না হতো। কেন, এত ভালোতেও মন ভরছে না নাকি? মন ভরছে না, পেটও ভরছে না। কি উঁচু রে বাবা! উঠতে উঠতে খিদে পেয়ে গেল। এখানেও খাই খাই করছো বোলারদা? দেখো, ভালো করে দেখো, দেখে নাও কোথায় টুরিস্ট স্পট। লোকে খোঁজই রাখে না এই জায়গার। আশেপাশে আমরা ছাড়া কেউ নেই। আননেসেসারিলি টাইম ওয়েস্ট করবেন না। মনে রাখবেন আমাদের পেছনের শত্রু। চলুন মিস্টার গড়াই, কোথায় আপনার ফসিল দেখান। হ্যাঁ চলুন, কখন কি হয় আসল কাজটা এগিয়ে রাখি। গড়াইবাবু ডুংরির অপর দিকে ঢাল ধরে একটু নেমে একটা পাহাড়ি আতা গাছের তলায় গিয়ে ডাক দিলেন, আসুন, এই যে। ডক্টর দত্তগুপ্ত ছুটলেন সেদিকে, তাঁর পেছন পেছন বিবিরাও। গড়াইবাবু আঙুল তুললেন একটা পাথরের দিকে। ধোপারা যে ধরনের কাঠের পাটায় কাপড় কাছে, অনেকটা তেমনই। নীলের হালকা আভাস, বালি বালি রং। ডক্টর দত্তগুপ্ত হুমড়ি খেয়ে পড়লেন পাথরটার উপর। কিছুক্ষণ পরীক্ষা করেই উল্লসিত হলেন। ফসিল, ইট মাস্ট বি আ ফসিল। আপনি শিওর ডাইনোসর? মোর দ্যান শিওর। যাক, গড়াইবাবু তাহলে পাশ করেছেন। আনন্দে মন ভরে গেল অর্কর। মাথার ঘাম পায়ে ফেলা সার্থক হয়েছে তার। সত্যি ধন্য অধ্যাবসায়। গড়াইবাবুর মুখ চোখই পাল্টে গেছে। আনন্দিত তো বটেই, সঙ্গে উত্তেজিত। প্রায় নাচতে নাচতে আরও একটু নেমে একটা লম্বা মতন পাথর দেখালেন। নিচের দিকটা একটু বাঁকা, ওপরের দিকে গাঁট গাঁট মতন। ডক্টর দত্তগুপ্ত পরীক্ষা করে রায় দেওয়ার আগেই নিজেই উদ্দীপ্ত স্বরে বললেন, এই যে এইটা দেখুন, এইটা, এই যে লম্বা মতনটা। হ্যাঁ, এবার এটা দেখুন কেমন গাঁট গাঁট। আর ওইটা দেখুন, ওইটা। ঠিক বলেছিলাম না? আমার মনে হয় এইটা ডাইনোসরের পিঠের হাড় স্যার। ইউ আর রাইট মিস্টার গড়াই। ডক্টর দত্তগুপ্ত আর নিজেকে সামলাতে পারলেন না, গলা ছাড়লেন। ওই তো নিচের লোকজন দেখা যাচ্ছে,
ডাকুন ডাকুন, এটা লরিতে তুলতে হবে। ডাকছি। বলে গড়াইবাবু বললেন, আর একটা সেট আছে, সেটা দেখাই। স্যার স্যার প্লিজ একবার আসুন আমার সঙ্গে, আসুন। গড়াইবাবু আরও ৮-১০ পা নেমে একটা পিপুল গাছের নিচে আঙুল তুললেন। এই যে এগুলো দেখুন। ৪-৫টা পাথর, দেখতে অনেকটা ডমরুর মতো। ডমরুর মাঝ বরাবর কাঁটা কাটা, বিভিন্ন সাইজের, বিভিন্ন গড়নের কাঁটা। কোনোটার মুখ ভোঁতা। দেখেই বোঝা যায় প্লেন পাথর নয়, জ্যান্ত প্রাণী মরে পাথর হয়ে গেছে। এতটাই জীবন্ত যে বিবি অস্ফুট শব্দে অর্কর জামা টেনে ধরল। অর্ক ফিরেও তাকালো না, সে এক দৃষ্টে দেখছে। চেঁচিয়ে উঠল, লেজ লেজ, টিকটিকির লেজ। এক্স্যাক্টলি, ডাইনোসর শব্দটা গ্রিক ভাষার, তার মানে ও টিকটিকি, ভয়ঙ্কর টিকটিকি। বলতে বলতে আবেগ এসে গেল গড়াইবাবুর। পরীক্ষায় পাশ করেছেন বুঝে বসে পড়ে পরম মমতায় পাথরগুলোর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। ওদিকে ডক্টর দত্তগুপ্ত অভিভূত। অর্ক যা ধারণা করেছিল তাতেই সুর মিলিয়ে বললেন, এগুলো লেজের নিচের দিকের অংশ, গোল গোল পাথরগুলো ভার্টিব্রা, কাঁটাগুলো হলো প্রসেস। লেজের একেবারে শেষ প্রান্তে প্রসেসগুলো থাকে না, ভার্টিব্রাগুলো ছোট ছোট হয়ে গোল হয়ে যায়। এই যে তার কিছুটা আছে। এই বলে ডক্টর দত্তগুপ্ত খানিক তফাতে পড়ে থাকা এক ফালি পাথরের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। বিবি বিড়বিড় করে বলল, আরে এটা গুলি দিয়ে তৈরি পাথর, কি সুন্দর! আমার এটা চাই, নিয়ে গিয়ে সকলকে দেখাবো। ঠিক তাই, সত্যিই যেন বড় বড় মার্বেলের গুলি। ছোট কাকা মাথা দুলিয়ে বিবিকে সতর্ক করল, এই একদম না, খবরদার না, নিয়ে গেলেই পুলিশে ধরবে। কেন? কোনো কিছু নিদর্শন আবিষ্কার হয়ে গেলে সেটা সরকারের সম্পত্তি হয়ে যায়। প্যালিওন্টোলজি ডিপার্টমেন্ট এখন এর মালিক। গবেষণার জন্য এইসব স্পেসিমেন তাদের কাজে লাগবে। গড়াইবাবুর পেছনেই দাঁড়িয়েছিল খোকন। সম্মতি জানিয়ে ডক্টর দত্তগুপ্ত তার দিকেই ঘুরলেন, বললেন, ঠিক তাই, যাও তো ভাই খোকন, লোক ডেকে আনো। 5-7 জন হলেই চলবে, বড় বড় পাথর বয়ে নামাতে হবে। খোকন এবারও কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো চলল লোক খুঁজে আনতে। ঠিক আছে। ছোট কাকা ব্যস্ত হলো, আরে খোকনবাবু, শুধু শুধু ঝোলাটা বয়ে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে দিন, আমাকে দিন, দিন, ক্যামেরাটা লাগবে তো। ঝোলাটা হাতছাড়া করার ইচ্ছে ছিল না খোকনের। নিজের ক্যামেরাটা বের করছে দেখে ছোট কাকা এগিয়ে গেল, বলল, আরে দাঁড়ান দাঁড়ান, আমায় দিয়ে যান, আমি বের করি, আপনি আবার কষ্ট করে। অগত্যা খোকন ঝোলাটা এগিয়ে দিয়ে ছোট কাকাকে সাবধান করল, নিজের কাছেই রাখবেন, কারোর হাতে দেবেন না। না না, নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন, কোনো চিন্তা নেই, যান আপনি যান। ছোট কাকা ইঙ্গিতপূর্ণ হেসে মাথা নাড়তে খোকন চলে গেল লোক ডাকতে। ডুংরির মাথায় একটা বড় মসৃণ পাথর ছিল, তার ওপরই ছড়িয়ে ছিটিয়ে বসল সকলে। টি ব্রেক। চা খাওয়ার ফাঁকে ঝোলার ভেতর থেকে ক্যামেরাটা বের করে অর্ক বিবি ব্যস্ত হয়ে পড়ল ছবি তুলতে। চা খেতে খেতে ছোট কাকা বলল, কি জিনিস দেখালেন মিলিটারি বাবু? আরে এটাই তো রিয়েল অ্যাডভেঞ্চার। সত্যি এত বড় সারপ্রাইজ যে আমাদের জন্য অপেক্ষা করছিল, সত্যি ভাবতে পারিনি। আপনি যা করেছেন কোনো প্রশংসাই যথেষ্ট নয় মিস্টার গড়াই, কনগ্র্যাচুলেশন। তাহলে তাহলে পরীক্ষায় পাশ করেছি বলছেন? ইয়েস, অফকোর্স, উইথ ফার্স্ট ক্লাস অনার্স। লোক টোক এনে ফসিলগুলো ওপর থেকে নামিয়ে লরিতে তুলতে তুলতে প্রায় 3টে বেজে গেল। ডালাতে ঝোপঝাড় আর ঘাস দিয়ে বিছানা করে বড়টা ছাড়াও ছোট ছোট পাথরগুলো সাবধানে রাখা হলো। তারপর যাওয়ার জন্য সকলে যে যার জায়গায় উঠে বসতে যাবে, ঠিক তখনই যে কাণ্ড ঘটল তা অর্ক কল্পনাও করেনি। এক কথায় ভয়ঙ্কর। ছোট কাকার হাত থেকে ঝোলাটা ঝটকা দিয়ে কেড়ে খোকন তড়াক করে উঠে গেল ড্রাইভারের কেবিনে। বিদ্যুৎ বেগে তাকে অনুসরণ করলেন গড়াইবাবু। ড্রাইভার আগেই উঠে বসেছিল। গড়াইবাবু হুঙ্কার দিতেই সে তড়িঘড়ি গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছাড়ো! আরে কি
কয়েক সেকেন্ড কেউ নড়তে পারল না। তারপরেই হন্তদন্ত হয়ে ডক্টর দত্তগুপ্ত ছুটে গেলেন। সঙ্গে সঙ্গে কেবিনের জানলা দিয়ে পিস্তলের নল বের করে চাপা গলায় গর্জন করলেন গড়াইবাবু। প্রাণের মায়া থাকে তো এক পা এগোবেন না। ডক্টর দত্তগুপ্ত কাঠ হয়ে গেলেন। অর্ক ভেবাচাকা খেল। সারা রাত সহজ সরল যে মানুষটার সঙ্গে ট্রেন জার্নি করলো, তাঁর হাতেই কিনা পিস্তল। ভাবতে ভাবতে দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। সকলকে পেছনে ফেলে কাঁপতে কাঁপতে পাথুরে পথে কড়কড় করে লরি ছুট লাগালো। আর একটু গেলেই বাঁক, গাড়ি চলে যাবে পাহাড়ের দেওয়ালের আড়ালে। ডক্টর দত্তগুপ্তর চেতনা ফিরল। প্রাণের মায়া ছেড়ে গাড়ির পিছু পিছু ছুটতে ছুটতে চিৎকার করলেন, মিস্টার গড়াই, থামুন, গাড়ি থামান। ঘটনার ধাক্কা সামলে সেকেন্ডের মধ্যে মনস্থির করে অর্কও ছুটল। ডক্টর দত্তগুপ্ত সমানে চেঁচাচ্ছেন, কিন্তু গাড়ি থামছে না। যে কোনো মুহূর্তে পাছে পিস্তলের গুলি তার বুক ফুঁড়ে দেয়। অর্ক ছুটে গিয়ে তার শার্ট ধরে টান দিল, বলল, দাঁড়ান স্যার, দাঁড়ান, এই নিন গুলি করুন, ওদিকে গুলি করুন। ডক্টর দত্তগুপ্ত ঘুরে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন। অর্কর হাতে রিভলভার। ক্যামেরা বের করার সময় ঝোলা থেকে বুদ্ধি করে সরিয়ে ফেলেছিল। কাজের ব্যস্ততায় খোকন টের পায়নি। রিভলভারটা ডক্টর দত্তগুপ্তকে ধরিয়ে দিয়ে অর্ক বলল, এই নিন গুলি করুন স্যার, গুলি করুন, চাকায় গুলি করুন স্যার। কিছু না বুঝেই ডক্টর দত্তগুপ্ত চাকা নিশানা করে টেনে দিলেন রিভলভারের ট্রিগার। কিন্তু কিছুই হলো না, গুলি বেরোলো না। ওটা আপনাদের কাজ নয় স্যার, আমাকে দিন। ততক্ষণে ছোট কাকাও এসে গেছে। রিভলভারে সেফটি ক্যাচ লাগানো ছিল। 10 ইঞ্চি লম্বা 45 বোরের রিভলভার ডক্টর দত্তগুপ্তর হাত থেকে নিয়ে দক্ষ হাতে ক্যাচ খুলে ছোট কাকা ছুটল লরির পিছনে। তাকে অনুসরণ করলো অর্করা। ছুটতে ছুটতে বাঁকের ঠিক আগেই ছোট কাকা লরিটাকে সুবিধে মতো পেয়ে গেল। গাড়ি বাঁ দিকে টার্ন নিয়েছে, গতিও কিছুটা স্লো হয়েছে, কিন্তু যতই হোক রানিং গাড়ি। সামনের চাকাটা রিভলভারের নলের লাইনে আসার আগেই হিসেব কষে রিভলভারের ঘোড়া টেনে দিল ছোট কাকা। অভ্রান্ত নিশানা। বন পাহাড় কেঁপে উঠল প্রথমে গুলির, পরক্ষণেই টায়ার ফাটার বিকট শব্দে। গোঁ গোঁ করে হেলে ঘষতে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ল গাড়ি। ছোট কাকা রিভলভার উঁচিয়ে সদল বলে ছুটে গেল। ধর 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 ধর, এই গুলি চালিয়ে দেবো, গুলি চালিয়ে দেবো, কিন্তু কেউ সামনে আসবে না। প্ল্যান ভেস্তে গেছে দেখে লরির কেবিনের দরজা খুলে বাইরে ঝাঁপালেন গড়াইবাবু। কিন্তু একে বয়স হয়েছে, তার উপর অতখানি উঁচু। লাভটা জুত মতো হলো না, মুখ থুবড়ে পড়লেন। ছিটকে গেল তার হাতের পিস্তল। অর্ক ছুটে গিয়ে পায়ে চেপে ধরল সেটা। এদিকে পিস্তল নেই, যন্ত্রণায় কোঁকাচ্ছেন। তাও প্রাণের মায়া বড় মায়া। হ্যাঁচড় প্যাঁচড় করে উঠে গড়াইবাবু লাগালেন ছোট। সে পাগলের মতো ছুটছেন, কিন্তু বেশি দূর যাওয়া তার কপালে ছিল না। লরিকে বাঁচিয়ে পথের বাঁক থেকে আচমকা বেরিয়ে এসে ব্রেক কষে দাঁড়ালো একটা জিপ, পুলিশের জিপ। বন্দুকধারী কয়েকজন সিপাই গাড়ি থেকে নেমে চাপটে ধরল তাকে। এ বাবু লোক, তুরন্ত আইয়ে। লরির ভেতর থেকে তখন জোর হল্লা ভেসে আসছে। শোনা যাচ্ছে ড্রাইভারের গলা, হাম ইধার ভি এক ডাকু কো পাকড় লিয়া। জিপ থেকে লাফিয়ে নেমে পড়ল একজন সানগ্লাস পরা সাদা পোশাকের যুবক। তার পেছনে আরও একজন। দুজনে মিলে দৌড়ল লরি লক্ষ্য করে। সাদা পোশাকের দুজন পুলিশের লোক নয়, ওদের একজনের নাম সৌমেন নন্দী, কলকাতার প্রথম সারির এক পত্রিকার বিভাগীয় সম্পাদক। এই ছেলেটি গড়াইবাবুর আবিষ্কারের ওপর স্টোরি করতে তার কাছে গিয়েছিল। অন্যজন ডক্টর রাজীব সমাজপতি। ডক্টর দত্তগুপ্ত যে প্যালিওন্টোলজিক্যাল সায়েন্সের হেডশিপ হারিয়েছেন, সেখানকার জুনিয়র সায়েন্টিস্ট। হেডশিপ যাওয়া নিয়ে মনোমালিন্যের দরুন ইদানিং তাদের সম্পর্ক খারাপ বলে সে সৌমেনের সঙ্গে এসেছিল ছদ্মবেশে। সৌমেন সব খুলে বলতে যা জানা গেল তা ভাবাই যায় না। গড়াইবাবুর কাছে তাড়া খেয়ে তার জেদ বেড়ে গিয়েছিল। সে ঠিক করেছিল যে করেই হোক গড়াইবাবুকে ফলো করে সে স্পটটা আইডেন্টিফাই করে তার ওপর স্টোরি বানিয়ে সেন্সেশন ফেলে দেবে। তাই গড়াইবাবুর বাড়ি থেকে বেরিয়েই সে হেল্প নিতে চলে গিয়েছিল প্যালিওন্টোলজিক্যাল সায়েন্সে। সেখানেই পরিচয় হয় রাজীব স্যারের সঙ্গে।
তাঁর মুখে ডক্টর দত্তগুপ্তর কীর্তিকলাপ জেনে মাথায় হাত দিয়ে বসে সৌমেন। বুঝতে পারে গড়াইবাবুর আবিষ্কারটা যদি জেনুইন হয় তবে ডক্টর দত্তগুপ্ত তা আত্মসাৎ করে হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করবেনই। তাই যতই তাকে তাড়া করুন, ক্রেডিটটা যাতে গড়াইবাবুরই থাকে তার জন্যই সব খুলে বলে রাজীব স্যারকে তার সঙ্গী করে দুজনে মিলে ছদ্মবেশে আসে। কিন্তু এখানে এসে দেখছে উল্টো কাণ্ড। এবারে মাথা খুলে গেল অর্কর। বলল, ছদ্মবেশ ধরেছিলেন ঠিক আছে, কিন্তু হুট করে আমাদের কামরায় উঠতে গেলেন কেন? সকালে ঝালদা স্টেশনেও দেখেছিলাম তো আপনাদের, ছদ্মবেশ বদলে আমাদের ওয়াচ করছিলেন। হ্যাঁ, চোখ বটে তোমার। আর একটু হলেই তো আমাদের সব প্ল্যান ভণ্ডুল হয়ে যাচ্ছিল। ততক্ষণে প্ল্যান ভণ্ডুল হয়ে গেছে ডক্টর দত্তগুপ্তরও। দূরে দাঁড়িয়ে ফুঁসছেন তিনি। রাজীব স্যার কথা বলার চেষ্টা করলেও মুখ ঘুরিয়ে সরে গিয়েছেন। জুনিয়র সায়েন্টিস্ট হয়ে তাকে তাড়া করে এসেছে এবং তাঁর কৃতিত্বে ভাগ পড়তে চলেছে বুঝে প্রচণ্ড রেগে গিয়েছেন। এদিকে জেরা করে গড়াইবাবুর কাছ থেকে পুলিশ যেসব তথ্য বের করেছে তাও রীতিমতো চমকে দেওয়ার মতো। লালমুখো যে সাহেব কাল সকালে ডক্টর দত্তগুপ্তর কাছে গিয়েছিল, সে গড়াইবাবুর কাছে গিয়েও ওপেন অফার দিয়েছিল। ডক্টর দত্তগুপ্তর কাছে টাকার চেয়ে বেশি মূল্য ক্রেডিটের, নিজের হারানো সুনাম উদ্ধারের। কিন্তু গড়াইবাবু তো তাঁর মতো শিক্ষিত নন। ক্রেডিট তিনিও চেয়েছিলেন, তার জন্যই এতদিন ধরে এত পরিশ্রম করেছিলেন। কিন্তু টাকার অঙ্ক শুনে মাথা ঘুরে যায় গড়াইবাবুর। তুচ্ছ হয়ে যায় ক্রেডিটের লোভ, মনোভাব আমূল বদলে যায়। প্ল্যান করেই এসেছিলেন ফসিলগুলো ডাইনোসর বলে নিশ্চিত করলেই পিস্তল দেখিয়ে ডক্টর দত্তগুপ্তকে স্পটে ফেলে রেখে খোকনকে নিয়ে লরি করে সোজা গিয়ে উঠবেন পুরুলিয়া শহরে। সেখান থেকে তাদের রিসিভ করবে লালমুখো সাহেব। কিন্তু মাঝপথে অর্করা ঢুকে পড়ায় ও তাদের সঙ্গে সঙ্গে সৌমেন, রাজীব স্যারও পুলিশ নিয়ে এসে পড়ায় শেষ পর্যন্ত গড়াইবাবুর সব প্ল্যান ভেস্তে যায়। আচ্ছা, কিন্তু আমরা কোন ট্রেনে যাচ্ছি সেটা আপনারা জানলেন কি করে? ওই তো গড়াইবাবু আর্টিকেলে লিখেছিলেন স্পটটা পুরুলিয়া জেলায়, তো রাতে পুরুলিয়া যেতে এই গাড়িটাই বেটার। তার মানে ওই খোকনবাবুই সাহেবের লোকাল এজেন্ট। মিলিটারি কাকুর জন্য পিস্তল আর নিজের জন্য রিভলভার রেডি করেই এসেছিল। তাই বলি, হঠাৎ করে ঝালদায় মিলিটারি কাকুর সঙ্গে তার দেখা হয়ে গেল কি করে? সব আগে থেকেই প্ল্যান করে এসেছিলেন। পুরোটাই একেবারে সাজানো নাটক। আর এই জন্যই বিষ্ণুপুর স্টেশনে গড়াইবাবুর সঙ্গে দেখা না করার যে কারণ বলেছিল সেটা আমার সেরকম ইমপ্রেসিভ মনে হয়নি। এক্স্যাক্টলি। আর সঙ্গে আমরা জুটে গেছি এবং তাকে দেখেও ফেলেছি দেখে গড়াইবাবুর সঙ্গে কথা বললে কি থেকে কি হয়, কি বলতে কি বলে ফেলে, এই ভেবেই জাস্ট ভ্যানিশ হয়ে গিয়েছিল। ঠিক ঠিক। বোলারদা আর বিবি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল। সাজানো নাটক এতটাই ইন্টারেস্টিং যে বোলারদা ভুলেই গেছে পৃথিবীতে কত রকম খাদ্যদ্রব্য আছে। ঘাড় নেড়ে বলল, মিলিটারি স্যার কাকু ওই খোকনকে বলেছিলেন চেনা ছেলে। ঠিক জায়গা মতো দেখা হয়ে গেল ওই চেনা ছেলের সঙ্গে। সত্যি রহস্য বেজায় গভীর ছিল। কিন্তু ওই খোকন কাকু লোকটা যে ভালো নয় আমি দেখেই বুঝেছিলাম। বুঝেছিলি না আরও কিছু? রিভলভারটা ঝোলা থেকে বের করার সময় ভয় পেয়ে রেখে দে দাদা, রেখে দে, গুলি বেরিয়ে যাবে, এই সব বলেই তো সব গোলমাল করে দিচ্ছিলি। তোমার চোখ শুধু সাফ নয়, মাথাও খুব সাফ। বড় হলে গোয়েন্দাগিরি করলে সাইন করবে। হ্যাঁ, তারই তো ট্রেনিং দিচ্ছি ওকে। অ্যাডভেঞ্চার দিয়ে স্টার্ট করে গোয়েন্দাগিরিতে শেষ করবে। বেসটা সলিড না হলে গোয়েন্দাগিরির চাপ নিতে পারবে না। খানিকটা দূরে দাঁড়িয়েছিল পুলিশের জিপটি। হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে গড়াইবাবু আর খোকনকে। কটমট করে তারা এমনভাবে তাকাচ্ছিল যেন পারলে ছিঁড়ে খায় সকলকে। তাদের দিকে চেয়ে মুচকি হেসে রাজীব স্যার এগিয়ে গেল। ফসিলগুলো সে দেখতে চায়। উঠে পড়ল লরিতে, খুঁটিয়ে দেখতে শুরু করলো। সৌমেন গলা তুলে রাজীব স্যারকে বলল, ভালো করে দেখে ইনপুট দেবেন স্যার, জমিয়ে স্টোরিটা করতে হবে কিন্তু। এবার তাহলে আসল কথাটা বলুন তো সৌমেনবাবু, আপনারা আমাদের ধাওয়া করে এলেন কি করে? তা সে এক কাণ্ড। ভালো কাজে অনেক বাধা, বুঝলেন। ওই ঝালদা স্টেশনে আপনাদের তাকানো দেখে তো আমরা পালালাম। তো স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে ঘাপটি মেরে বসে দেখলাম
আপনারা বেরিয়ে গেলেন রিকশায়। তা আমরা অন্য রিকশাওয়ালার কাছে খবর নিয়ে চলে এলাম আপনারা যে হোটেলে উঠেছেন সেখানে। হোটেলের উল্টো দিকে মিষ্টির দোকানে ওই রাজীব স্যারকে বসিয়ে আমি চলে গেলাম থানায়। সেখানে গিয়ে 5 রকমের কৈফিয়ত দিতে দিতে ঘন্টা কাবার। তারপরেও 1000 রকমের ফর্ম্যালিটিস। পুলিশের ব্যাপার তো বোঝেনি, ঝাড়া 2.5 ঘন্টা লেগে গেল সব মিটতে। যাওয়ার মুখে আবার ঝামেলা। লোকাল লোকেরা একেবারে চ্যাংদোলা করে রাজীব স্যারকে এনে এই থানায় হাজির করলো। সে ওই হোটেলের সামনে মিষ্টির দোকানে ঘাঁটি গেড়ে বসে থাকায় সন্দেহ বসে নিয়ে এসেছে। সেটা ক্লিয়ার করতে আবার বেকার সময় গেল কিছুটা। ততক্ষণে আপনারা বোধহয় স্পটেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু স্পটটার খোঁজ পেলেন কিভাবে? ওই তেওয়ারির কাছে। তেওয়ারি? আরে যে লরিতে তোমরা এসেছো তার মালিকের নাম পুলিশই বের করেছিল। ফার্স্ট ক্লাস। আপনারা তো গোয়েন্দাদেরও হার মানিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভয়ঙ্কর টিকটিকি দেখছি আপনারাই ভাই। না ছোটকা স্যার, ওই যে জিপের ভেতরে বসে আছে ওরাই আসল ভয়ঙ্কর টিকটিকি। কি গভীর রহস্য রে বাবা, গোল খাইয়ে দিচ্ছিল আমাদের। ওয়াও ওয়াও! অর্ক সচকিত হয়ে ঘুরেই রাজীব স্যারকে দেখতে পেল। ফসিল দেখা শেষ হয়েছে তার। লরির ডালা থেকে লাফিয়ে নেমে ছুটে এলো, উত্তেজিতভাবে বলল, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং ডিসকভারি! গড়াইবাবুর ক্রেডিট আছে, তার জন্যই কিন্তু ডাইনোসরের মানচিত্রে আমাদের পশ্চিমবঙ্গ জায়গা পেয়ে গেল। উফ, জাস্ট ভাবা যায় না। ক্রেডিট তো টাকার লোভেই নিজের হাতেই জলে ভাসিয়ে দিয়েছেন। আপনাদের হেডও তীরে এসে তড়ি ডুবিয়েছেন। ডক্টর সমাজপতি, আপনি শিওর তো ডাইনোসর, পিওর ডাইনোসর? 100%, আমি ভালো করে দেখেছি। আরে ফসিলের লেজের ব্যাসই জানিয়ে দিচ্ছে, নো ডাউট ডিপ্লোডোকাসের ফসিল। ডিপ্লোডোকাস কি? ডিপ্লোডোকাস লার্জার ডাইনোসর, সরোপড ডাইনোসরের একটা শ্রেণী। সরোপড ডাইনোসরের মধ্যে সবচেয়ে বিশাল বড় সুপারসাস, আর তারপরে হলো ব্র্যাকিওসোরাস, তারপরেই ডিপ্লোডোকাসের স্থান। এক একটা ডিপ্লোডোকাসের দৈর্ঘ্য ছিল 87 ফুট। ওদের লেজ আর ঘাড় যতটা লম্বা ছিল সেই তুলনায় কিন্তু শরীরটা তত বড় ছিল না। আর মাথাটা, সেটা কত বড় ছিল? মাথা? ইন্টারেস্টিং প্রশ্ন করেছো। শুনলে অবাক হবে, এদের মাথা বলতে বলার মতো কিছুই ছিল না। সে কি কন্দকাটা ডাইনোসর? হেড অফিসই নেই? খেত কি করে রে বাবা? হাঙ্গার স্ট্রাইক করতো নাকি? রহস্য, গভীর রহস্য, ভয়ঙ্কর গভীর রহস্য। না না, মাথা ছিল, তবে পুচকে মাথা ছিল, বুঝলে? শুনলে হাসি পাবে, মাথাটা ছিল মাত্র 60 সেন্টিমিটার। এত বড় জানোয়ারের ওইটুকু মাথা? তার মানে মাথায় কিচ্ছু ছিল না। একদম ঠিক ওই দুজনের মতো। দেখুন দেখুন, হাতে গয়নাগাটি পরে কেমন বসে আছে, কিরকম শো খুলেছে। এই দেখ 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 দেখ। আজ কাহনে শুনলেন শুভ মানস ঘোষের কাহিনী ভয়ঙ্কর টিকটিকি রহস্য। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আজ গল্প পাঠে ছিল সৌভিক, গড়াইবাবু সুদীপ্ত, ছোটকা সোমক, বিবি অধ্যায়, অর্ক অর্ণব, বোলারদা উদ্ভাস, মনুজেন্দ্র দত্তগুপ্ত উজ্জ্বল, সৌমেন নন্দী সমাপন, লালমুখ সাহেব বুবাই, রাজীব স্যার অরিজিৎ, খোকন সৌমিক, সম্পাদনা ও আবহ ফিনিক্স অডিওভার্স, প্রচ্ছদ সুজয়, সমগ্র পরিচালনা আর.জে. অর্ণব। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।